সম্মানিত সুধীমণ্ডলী, আমি এখন তার জ্ঞানগর্ভ এই ফেফার উপস্থাপনের জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের স্পিকার এবং একটা শ্রদ্ধাপূর্ণ ডক্টর শাহজাহান খান। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে সবার সম্মানিত সভাপতি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারপারসন প্রফেসর রুমানা রাইস, বিশেষ অতিথি আমাদের প্রফেসর আবু সুফিয়ান সাহেব, এখন আসেন থাকেন, আমার সহকর্মীবৃন্দ এবং অনলাইনে যোগদানকারী শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই যারা জয়েন করেছে তাকে অনেক ধন্যবাদ। আজকে বাংলায় বলবো আমি, কারণ এটা বাংলাদেশি অডিয়েন্সকে লক্ষ্য করেই অনুষ্ঠানটা করা হয়েছে, যদিও এখানে বোর্ডে ইংরেজি আছে। আমি মনে করি যে বাংলাদেশি লোকদের সাথে আমার কাজের পরিচয় হওয়াটা আমার ব্যক্তিগতভাবে সম্মানের বিষয় এবং জাতি হিসেবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহের বিষয়। অনেক ধন্যবাদ। এখানে আমি প্রথম সবাইকে ওয়েলকাম জানাই, যারা অনলাইনে আছেন এবং যারা এখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমি শ্রদ্ধা জানাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রফেসর আবুল হাসান মোহাম্মদ সালেহ, ওনার পরিবারকে যাবতীয় সক্রমে উত্তম পুরস্কার এবং আশীর্বাদ করেন। আমার শুরু হবে প্রফেসর কিয়ম হোসেন নিয়ে। কাজী মোতাহার সাহেব এদেশের পরিসংখ্যানের স্থপতি। উনি আসলে ফিজিক্সের লোক ছিলেন, কিন্তু পিসি মাদারাবিস ওনাকে কলকাতায় বৃত্তি দিয়ে নিয়ে যায় পরিসংখ্যান শিক্ষা করতেন এবং ওখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি পরিসংখ্যান বিভাগ শুরু করেন এবং সেখান থেকে পরিসংখ্যান যাত্রা শুরু হয় 1950 সালে। কাজী মোতাহার সাহেবের সাথে আমার দেখা হয়েছে, আমাদের অনার্স পরীক্ষায় উনি ভাইবা নিয়েছিলেন। খুব ভাগ্যবান ব্যক্তি। একটা প্রসিদ্ধ কথা চালু আছে বাজারে যে ওনাকে একজন ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বললেন যে স্যার আমি এই বিষয়টা বুঝি নাই। বললেন যে স্যার তুমি কতবার পড়েছো? ও স্যার 2-3 বার পড়ছি। তো স্যার বললেন যে আমি তো নিজে 50 বার মতো পড়েছি, আমি এখনো পুরো বুঝতে পারি না। তুমি 3 বার পড়ে কি করবে? আমার এই বক্তৃতাটা শুধু বক্তৃতা না, আমি এখানে কিছু বিষয় তুলে আনতে চাই যেগুলো আমাদের সবার জন্য হবে ইনশাআল্লাহ। আমি পাশে উপরে আছে কাজী, আমাদের কি পয়েন্টার আছে এখানে? আমাদের কাজী সালেহ আহমদ সাহেব, অনেকে জানেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় 2 বার ভাইস চ্যান্সেলর ছিলেন, আমার সরাসরি শিক্ষক। উনি গত বছর ইন্তেকাল করেছেন, আমরা বসি করেন। উবায়দুল্লাহ সাহেবকে অনেকে আস্থা এমনি সাহেব নামে জানেন, উনি বাদিকে নিশ্চিতার ছবি। উনি নাটকে অত্যন্ত প্রসিদ্ধ। কন্যা জায়া জননী ওনার বিখ্যাত নাটক সিরিজ ছিল, যেমন সমাজটাকের সময়। উনি কাজী মোতাহার হোসেন যে 4জন ছাত্র প্রথম মাস্টার ডিগ্রি করে বাংলাদেশে, তার মধ্যে একজন উবায়দুল্লাহ সাহেব। উনি আইএসআর ডাইরেক্টর ছিলেন, উনি আমার প্রথম শিক্ষক হিসেবে আমার সুপারভাইজার বস ছিলেন। আর ডান দিকে নিচে আমার সুপারভাইজার প্রফেসর সফিউল হক সাহেব। আমরা সবাইকে জান্নাতবাসী করব এখানে যারা আছেন আর কি। এনিওয়ে, এখানে আমি আমার জন্ম বাংলাদেশে, এখানে আপনারা সবাই দেখছেন, এখানে আমি যে এখানে পয়েন্টার দিয়েছি। আমি পিএইচডি করেছি কানাডা থেকে এখানে। আমি জার্মানিতে কাজ করেছি, সামওয়্যার ইন ইউরোপ হিয়ার। আমি অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন কাটিয়েছি। অস্ট্রেলিয়া আসলে আমার জার্নিটা আসলে ডায়াগোনাল, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ডাউন আন্ডার অ্যান্ড আপ অ্যাবভ সব জায়গাতে আর কি। আমি মনে করি আমি ভাগ্যবান লোক, আল্লাহ আমাকে অনেকভাবে ভাগ্যবান করেছেন আর কি। আমি যখন পরিসংখ্যান পড়ি তখন পরিসংখ্যান যে এতটা গুরুত্ব পাবে এটা তখন আমরা ভাবি। এখন দেখেন, এটা 2010 সালে সেক্রেটারি জেনারেল তখন ছিলেন ইউনাইটেড নেশনসের বান কি মুন, উনি এই কথাগুলো বলেছেন পরিসংখ্যান সম্পর্কে। Statistics are critical for evidence-based decision making across all cultural and historical backgrounds of countries and irrespective of their level of development. He said to the General Assembly and acknowledged the fundamental importance of sustainable national statistical capacity to produce reliable and timely statistics and indicators. এটা খুব ইম্পর্টেন্ট ছিল জাতিসংঘের জন্য, যে ডাটা দিয়ে ডিসিশন নেয়।
আজকে আর একটু বলার অপেক্ষা রাখে না, কিন্তু এটা আরো 15 বছর আগের ঘটনা, তখন জাতিসংঘ থেকে এসেছে। আমি এটা আমার কথা না, এটা জাতিসংঘ থেকে আসছে, তার মানে হাইয়েস্ট বডি ইন দ্য ওয়ার্ল্ড সেখান থেকে আসছে। পরিসংখ্যান সম্পর্কে আমার নিজের মার্কেটিং করার প্রয়োজন নেই। আমি এর সঙ্গে আরো স্মরণ করতে চাই যে 1999 সালে 1999 হবে পার্টনারশিপ ইন স্ট্যাটিস্টিক্স ফর ডেভেলপমেন্ট ইন দ্য 21st সেঞ্চুরি, প্যারিস 21 যে এগ্রিমেন্ট হয়, তার আন্ডারে পরিসংখ্যানকে উন্নত করার জন্য, এটাকে সর্বত্র ছড়াই দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরিসংখ্যানকে আরো মর্যাদা দিয়েছে এবং বিভিন্ন পর্যায়ে নিয়ে গেছে, ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, পরিসংখ্যান কেন এত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে? এটা বোঝার জন্য এই ছোট স্লাইডটা বুঝলে অনেকটা বোঝা যাবে। আমাদের দুনিয়ায় যদি কোনো ভুল ভ্রান্তি না থাকতো, যদি কোনো অনিশ্চয়তা না থাকতো, যদি কোনো চলক না থাকতো, পরিবর্তন না হতো, তাহলে পরিসংখ্যান প্রয়োজন ছিল না। যেহেতু দুনিয়ায় সর্বক্ষেত্রে আমাদের এরর্স বা ভুল ভ্রান্তি আছে, হিউম্যান এরর, মেজারমেন্ট এরর, জাজমেন্ট এরর, নানান ধরনের এরর আছে এখানে। পরিসংখ্যানে এরর কোনো সমস্যা না, বরং এটা একটা ভালো ইনগ্রেডিয়েন্ট। এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, না থাকলে আমরা আমাদের কাজ বাজ বন্ধ হয়ে যেত। আর দ্বিতীয়ত আনসার্টেনটি, মানে আমাদের অনিশ্চয়তা। সারা দুনিয়ায় চলছে অনিশ্চয়তা পড়ে, আমাদের জীবন থেকে শুরু করে, দিনের আবহাওয়া থেকে শুরু করে, বেচা কেনা থেকে শুরু করে, সবই অনিশ্চিতের মধ্যে আসছে, আনসার্টেন। বাট আমাদের জন্য পরিসংখ্যান আনসার্টেন কোনো ব্যাপার না, এটা একটা বরং আমাদের সাবজেক্টকে শক্তিশালী করেছে। আমরা আনসার্টেনটি মেজার করতে পারি, অ্যাটাচিং প্রবাবিলিটি টু দ্য ইফেক্টস, এবং যার মাধ্যমে আমরা এই আনসার্টেনটিকে কাজে লাগিয়ে মানুষের উপকার করে রাখতে পারি। ঠিক একইভাবে we are living in the world of variables. আমাদের প্রতিটি জিনিস ভেরিয়েবল। আমার শার্ট আপনার শার্ট চেয়ে আলাদা, আমার রুচি আপনার চেয়ে আলাদা, আপনার ইনকাম আমার চেয়ে আলাদা, and so on and so forth. So we are living in a world full of errors, uncertainty and variability. That's why we need statistics every step of our life. এটা এখনকার দুনিয়া প্রমাণ হয়েছে। কিন্তু আমি যখন জাহাঙ্গীরনগর ছাত্র ছিলাম প্রথম বর্ষে 73 সালে, তখন কিন্তু এটা অবভিয়াস ছিল না, বাট এখন এটা অবভিয়াস হয়ে গেছে। এবং এটা অন্যতম অবদান হচ্ছে ইনভেন্ট অফ কম্পিউটার, হাই পাওয়ার কম্পিউটার। আমি সেগুলো আস্তে আস্তে বলবো। আমি যে গ্রামে স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলটার কনস্ট্রাকশন এরকম ছিল। আমি ইচ্ছে করে এই ছবিটা দিয়েছি, কারণ আমার জীবন যখন শুরু হয়েছিল ওইভাবে একটা বাঙাচুরা স্টেজ থেকে, গ্রামের স্কুল থেকে। এটা আমার হাই স্কুল। আমি যখন এসএসসি পাস করি, তখন এই স্কুল থেকে 9 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, এবং আমি মানে বাকি সবাই ডাক্তার হয়েছিল। খুবই প্রসিদ্ধ স্কুল আর কি। যা হোক, জাহাঙ্গীরনগরের এখানে ছবি দিচ্ছি আমি। এটা আমাদের এখানে প্রফেসর রোমান আছে। এই বিল্ডিংটাই আমাদের বিভাগ ছিল আর কি। এখন এটাকে চেঞ্জ করা হয়েছে, নতুন বিল্ডিংটা আরো সুন্দর, আরো আকর্ষণীয়। বাট আমার সাথে এদের বেশি বেড়ে দিয়েছি আর কি। দিস ইজ হিস্ট্রি ফর মি। এই বিল্ডিং এর নিচতলা আমাদের ডিপার্টমেন্ট ছিল। আমাদের 8 জন শিক্ষক ছিলেন, খুবই নিয়মিত শিক্ষক। আবু সুফিয়ান সাহেব আসবেন ইনশাআল্লাহ, উনি আরো এই বিষয়ে বলতে পারবেন আর কি। আমরা ভাগ্যবান যে ওই বিশ্ববিদ্যালয়ে 3য় বছর ছাত্র আমরা ছিলাম। এরপরে আমি শিক্ষা গ্রহণ করেছি মিউনিকে, জার্মানিতে, মিউনিক সেন্টারে। এখানে যে আমার পরিসংখ্যানের দৃষ্টি খুব উন্মোচিত হয় ইউরোপ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্সের লেভেল শুনে। ঘটনাক্রমে ওখানে একজন প্রফেসর ছিলেন, যিনি ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি জার্মানির প্রফেসর। উনি একদিন বাসায় দাওয়াত দিয়েছিলেন আমাদেরকে, এবং ওনার দাওয়াতের কথা আমাদের মনে আছে। উনি সে রোজার দিন ছিল তখন, উনি আমাদের হালাল খাবার ব্যবস্থা করেছিলেন। এরপরে আমি কানাডা, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, তখন বলা হতো ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও। বর্তমান আমাদের এখানে যে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, উনি ইউনিভার্সিটি ছাত্র ছিলেন। ওকে, তো এটা খুব নাম করা বিশ্ববিদ্যালয় কানাডার মধ্যে। ঘটনা করবে এখানে বাংলাদেশের একজন পণ্ডিত অমিত চাকমা, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন। আমি এসব অনেক পরে অবশ্য। সো বাংলাদেশের লোকরা বিদেশে যে সুনাম কুড়িয়েছে, অন্যতম প্রমাণ অমিত চাকমা একজন। যাই হোক, এই বিশ্ববিদ্যালয়ে আমি আমার মাস্টার্স এবং পিএইচডি করি। আমি অত্যন্ত গ্রেটফুল আমার সুপারভাইজার শফিউল হক সাহেবের কাছে, এবং আমার পিএইচডি থিসিসের এক্সামিনার এসএনএস সালের সাথে। ওনারা বাংলাদেশের গর্ব দুজনই। এসএনএস সালে স্যার গত বছর, আগের বছর মারা গেছেন। উনি ওনার সম্মানে 2008-এ আমরা একটা সম্মেলন করেছিলাম বাংলাদেশ চ্যানেল ফ্রেন্ডশিপ কনভেনশন হলে। অত্যন্ত সাকসেসফুল সম্মেলন। আমি একটা ছবি দেখাবো পরে। এটা এসএনএস সালের সাহেব বাংলাদেশে বলা যায় 1 নম্বর পরিসংখ্যান বিজ্ঞানী, এবং আমি খুব লাকি যে ওনার সাথে কাজ করেছি।
উনি যখন আমার বাসায় আসেন অস্ট্রেলিয়ায় 2 সপ্তাহ ছিলেন উনি ভালোই, আমরা তখন কাজ শুরু করি। ইন্টারেস্টিংলি স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন ইউজ করে প্রেডিকশন করা এবং স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন ইউজ করে স্টাইন টাইপ ডিস্ট্রিবিউশন করার কাজ আমরা ওখানে শুরু করি। এবং উনি প্রথম কাজটা উনি রাখা শুরু করেন, বাট উনি আমাকে ফার্স্ট অথর রেখেছিলেন। আমি এটা অবাক হলাম। এখন আমি দেখি যে এটা হচ্ছে আমাদের মেন্টর যারা মেন্টিস তাদের হেল্প করার একটা প্রক্রিয়া। আমি যদি এখন কোনো আর্টিকেল দেখি আমার ছাত্রের সাথে, আমার ছাত্রদের 1 নম্বর অথর, আমার নাম যদি 7 নম্বর 8 নম্বর যায় আসে না, কারণ অলরেডি মানুষ আমাকে চেনে। কিন্তু আমার যে ছাত্র তাকে আমার 1 নম্বর রাখতে হবে, কারণ তাকে আস্তে আস্তে পরিচয় করতে হবে। এটা হচ্ছে শিক্ষকের কাজ। যখন কেউ পিএইচডি শুরু করে, তখন যে বিষয়ে পিএইচডি শুরু করে ছাত্র সে বিষয়ে তেমন কিছু জানে না, সুপারভাইজার হয়তো কিছু জানে। যখন পিএইচডি শেষ করে তখন ছাত্র ওই সুপারভাইজার অনেক গুণ বেশি জানে ওই বিষয়ে, কারণ পিএইচডি দিতে হয়। আমি যে পিএইচডি করেছিলাম ওখানে আমার ওখান থেকে 7টা আর্টিকেল পাবলিশ করেছি জার্নালে, এবং কমিউনিকেশন এবং স্ট্যাটিস্টিক্সের একটা ইস্যুতে আমার 2টা আর্টিকেল পাবলিশ হয়। তখন খন্দকার মনোহর হোসেন সাহেব রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি প্রথম ব্যাচের ছাত্র 4 জনের একজন। ওনার সাথে ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স অ্যানেক্সে দেখা হলো, এখন মনোহর হোসেন বিল্ডিং নাম হয়েছে। উনি বলেন যে শাহজাহান, কমিউনিকেশনে একটা বিভাগ হইলে তো আমরা প্রফেসর করি, তোমাদের 2টা একটা আসলে পাবলিশ হয়েছে। এরপরে আমি পিএইচডি করে আমি ফিরে আসি। আমার কম্প্রিহেনশন এক্সামিনেশন সম্পর্কে একটু বলা দরকার। কম্প্রিহেনশনাল এক্সাম খুব ডিফিকাল্ট এক্সাম, কানাডা এবং আমেরিকায়। পিএইচডি যারা কোয়ালিফাই করতে যায় 1 বছর পরে পরীক্ষাটা হয়, খুবই ডিফিকাল্ট, মানে মেজরিটি ছাত্র ফেল করে। তো আমি একজন, আমাদের তখন চেয়ারম্যান ছিলেন প্রফেসর ম্যাকনেল, তোমরা এত কঠিন করতাম কম্পিটেন্সি পরীক্ষা, বা দেখো শাহজাহান, তোমার জীবনে তুমি যখন কম্পিটেন্সি পরীক্ষা দেওয়া তখন সবচেয়ে বেশি স্ট্যাটিস্টিক্যাল নলেজ তোমার থাকবে জীবনে যে কোনো সময়। আপনি এনশিওর করতে চাই যে তোমার ফাউন্ডেশন ইজ স্ট্রং এনাফ টু বিল্ড করার জন্য রিসার্চের। সো ভেরি চ্যালেঞ্জিং কম্পিটেন্সি এক্সাম, যেটা মানে আমাদের সবাইকে ফেস করতে হবে যারা পিএইচডি করছে। বাইরে আমি যখন পিএইচডি ছাত্র ছিলাম তখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অফিস করেছি 3 বছর কন্টিনিউয়াস। আমার সাথে আনোয়ার হক জওয়াদার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখন খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করছেন। আমরা একসাথে হক অ্যান্ড ক্রেগের একটা বই আছে, এর সমস্ত প্রবলেম আমরা সলভ করেছি। মানে পিএইচডি এত সহজ জিনিস না। আমি বাংলাদেশে আবার কই, যখন দেখি পিএইচডি করে আসছে ইন্টারভিউ দিতে একটা আর্টিকেল পাবলিশ করে নাই, আমার কাছে খুব কষ্ট লাগে। আমার মনে হয় যে পিএইচডি বাদ দিয়ে দেয় আমার নামের থেকে। এইভাবে অবমূল্যায়ন করা পিএইচডি আমাদের জাতির জন্য কোনো ভালো বই আনতেছে না। এরপরে ডিফেন্স ফিজিক্সের প্রফেসর জন জনস সিনিয়র চেয়ার, সিনিয়র প্রফেসর। 1 ঘন্টা যাবত আমার ডিফেন্সের হয়, আমি প্রশ্ন হয়, আমাকে নানা প্রশ্ন করে। আমার এখানে 2টা কারেকশন ছিল, একটা ছিল ডিগ্রিজ অফ ফ্রিডমের আগে নাম্বার অফ কথাটা কোথায় দেবেন, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইস্যু। আর একটা কথা কি স্পেলিং প্রবলেম ছিল। এরপরে প্রফেসর জন জোন্স বললেন যে কংগ্রেচুলেশনস, this should be on record. So thankful to my supervisor and the examiners of my thesis, among my professors there. এটা হচ্ছে আমার সুপারভাইজার ছিলেন সফিউল হক সাহেব, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত বিজ্ঞান মানুষ ছিলেন। এবং আমি যখন যাই লাস্ট টাইম ওখানে দেখা হয় 2006-এ কানাডায় যাই, তখন অত্যন্ত খুশি হয়েছিলাম আমাকে দেখে। আমার চাকরি প্রথম আমি কিন্তু জাহাঙ্গীরনগর ছাত্র, জাহাঙ্গীরনগর চাকরি পাইনি। আমি প্রথম চাকরি পাই ন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্চ অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এটি ডিরেক্টর ছিলেন এস এ কাদের সাহেব, এটা চেয়ারম্যান ছিলেন শামসুল হক সাহেব, উনি তখন ফরেন মিনিস্টার ছিলেন। ওনার অফিসে আমাদের ইন্টারভিউ হয়, এবং মোহাম্মদ ইউনুস সাহেব একজন মেম্বার ছিলেন ওখানে, কাজী সালেহ আহমদ ছিলেন, এবং এস এ কাদের সাহেব ছিলেন। ভেরি ইন্টারেস্টিং ইন্টারভিউ হয়েছিল ফরেন মিনিস্ট্রিতে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। আমি ওখানে কয়েক মাস ছিলাম। এরপরে ব্লু অফিসার সিক্সে আমি চাকরি পাই, ওখানে আমি 1 মাস 24 দিন ছিলাম। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে ওখানে জয়েন করি। রাজশাহী ইউনিভার্সিটির সিলেকশন পেয়েছিলাম, কিন্তু সিন্ডিকেটে আমাকে চাকরি দেওয়া হয়নি। বাট নো রিগ্রেট, সামথিং বেটার ওয়েটিং ফর মি, সো পেশেন্স ইজ দ্য রুল। ওকে, এরপরে আমি ওয়েস্টার্নে যাই। যখন আমি 84-এ আমি স্কলারশিপ পাই, কমনওয়েলথ স্কলারশিপ। বাট অ্যাকচুয়ালি আমি কানাডায় 86-এ
জানুয়ারিতে আমার প্রোগ্রাম শুরু করি এবং 92-তে আমার পিএইচডি শেষ হয়। এরপরে আমি দেশে ফিরে আসি, ইন্টারেস্টিং গল্প আছে এখানে। ফিরে আসার পর ঢাকা ইউনিভার্সিটি আমি জয়েন করি। আসার আগে আমাকে বললো স্যার, তখন ছাত্রদেরকে ক্যানাডায় মাইগ্রেশন দিত না, বলে স্যার আপনি যদি অ্যাসাইলাম সিক করেন তাহলে আপনি থাকতে পারবেন এখানে। ওয়াচিং নেই, বলে স্যার আপনাকে এখানে রাজনীতিক আশ্রয় দিতে হবে। আমরা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি, স্যার মাই লাইফ ইজ নট ইন ডেঞ্জার ইন বাংলাদেশ, আমি বিশ্ববিদ্যালয় চাকরি আমি ভালো থাকবো দেশে। আমি মিথ্যা কথা কয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে আমার সারা জিন্দগি রেজে আমি হাত করবো না, আমি ওইটা বললাম না। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে আসি, নিয়ম হচ্ছে 4 বছর স্টাডি লিভ দেবে, 4 বছর চাকরি করতে হবে, যদি কম করে কেউ তাহলে এই টাকাটা ফেরত দিতে হবে। আর তখন মনে যেমন আসে ভাইস চ্যান্সেলর, আমি বললাম স্যার আমি কানাডায় অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন করেছি, আমি চলে দেবো, আপনার সমস্ত টাকা আমি ফেরত দেবো। অনেক শিক্ষক টাকা ফেরত না দিয়ে চলে যান শুনেছি, আমিও জানি কীভাবে দিতে হয়, কিন্তু আমি আখানে বিশ্বাস করি, আমি 1 টাকাও স্যার বললেন যে মাইগ্রেশন বলে আমি চলে যাই, আমরা কি বলবো। তো আমি সমস্ত 1,63,000 টাকা আমি ফেরত দিয়ে গেছি। পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসতাম মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্যার আপনাকে দেখলাম একমাত্র লোক টাকা ফেরত দিচ্ছে, এটা কোনো ব্যাপার না। মানুষকে আপনারা 1,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, আজকে যখন দেখি পত্রিকা ওঠে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের যে কি করুন অবস্থা, আমার লজ্জা লাগে। এরকম শিক্ষা আমরা চাইনি, এরকম আমরা হয়তো চাইনি। আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এই মানুষের বানিয়েছে, কেউ তো হইতে চাইনি। আমাদের চিন্তা করতে হবে আমরা কেন ওই লেভেলে গেলাম, শিক্ষিত লোক কি হবে এরকম হতে পারে। ওকে, সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি যখন আমি যাই, তখন আমি চাকরি ইন্টারভিউ দিয়ে আসলাম। আসার পরে পরের দিন আমাকে অফার দেওয়া হলো। তখন আমার ওয়াইফ বললাম যে আমি ওখানে যাবো না, বা যেখানে চাকরি পাবো সেখানে যাবো, মানুষ চাকরি পাচ্ছে না, তুমি এটা পাচ্ছে না। তো তখন চাকরি পাবি টপ সিকিউর। তা আমি বললাম যে আমার যে এক্সপিরিয়েন্স এবং রিসার্চ রেকর্ড, তাতে আমার স্যালারি আরো হাই হওয়া দরকার। তো বলে মানুষ চাকরি হয় না, তুমি হাই চাকরি পাও, তোমার তো চাকরি আরো ক্যান্সেল করে দেবে। তো আমি আমি ডিনে ফোন করলাম, বললাম দেখো আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমার রিসার্চ পাবলিকেশন আছে, আমার এক্সপেক্ট হায়ার স্যালারি। তখন আমার একটা স্টেপ বাড়িয়ে দিতে হবে। এখন ওই লেভেলের লাইফে এক স্টেপ বাড়িয়ে দেওয়া মানে কি মিনিটে বইতে লাগে কিন্তু জীবনে, তাই না? তো আপনি যদি মনে করেন যে ডিসার্ভ সামথিং, ইউ হ্যাভ টু আস্ক ফর ইট and justify for it, then you will get it. If you don't ask and justify, no one will give you anything. So that's another thing I learned. Southern University যখন 1 বছর পরে আমার পারফরমেন্স এভ্যালুয়েশন হয় ওখানে, তো আমাদের তখন হেড ছিলেন প্রফেসর ক্রিস হারম্যান। ক্রিস হারম্যান বলে, শাহজাহান, হোয়াট ইজ ইউর আলটিমেট গোল অ্যাজ অ্যান একাডেমিক? তো আমি বললাম স্যার আই ওয়ান্ট টু বি এ ডিস্টিংগুইশড একাডেমিক। ক্রিস একটু থমকে যেয়ে বললো, দ্যাটস বিকাম দ্য ভাইস চ্যান্সেলর। তো আমি বললাম দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু বি। Vice Chancellor is an administrative post, but actually for academics is the intellectuality, that where you live to. You are known by the standard of achievement, intellectual achievement, not as an administrator. It is secondary. তো আমি যখন কিং ফজল ইউনিভার্সিটি চাকরি করি, আমাকে 1 বছর পরে 20% স্যালারি বাড়িয়ে দেওয়া। তো আমি বললাম যে আমি চলবো। তো বললাম তুমি যাওয়া কেন? You are getting more salary, your life is more relaxed in Australia. I'm going to say one thing. If I stay here, I will gradually forget what I have learned so far. But if I go back to Australia, every day the system will force me to learn something new. তো এই সিস্টেমের কারণে আমি হয়তো যা আজকে আমি এই সিস্টেমের কারণে হয়তো আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, সুযোগ দিয়েছে, মানে সিস্টেমের মধ্যে না পড়লে কিন্তু আমি কিছু করতে পারবো। আমি যে দুনিয়ার বিভিন্ন দেশে গিয়েছি, ওই ইউনিভার্সিটির টাকা আমি গেছি, আমার নিজের পকেটে 1 বছর খরচা করে পারিনি, তাই না? আমি এগুলো পরে বলবো আর কি। আরব দেশে আমি 3টা দেশে আমি শিক্ষকতা করেছি। আমি যদি সুলতান কাবুস ইউনিভার্সিটি ওমানে না যেতাম, তাহলে আরবদের সম্পর্কে আমার যে একটা কি বলা যায় নন পজিটিভ একটা ফিলিং ছিল, এটা থেকেই ছিল। বাট ওমানের মানুষগুলো অত্যন্ত ভালো মানুষ, খুবই হাম্বল, খুবই পোলাইট, রেসপেক্টফুল, তারাও আরব। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি আমার একটা ছবি, এটা যখন বোধহয় নবীন বরণ হয় তখন টিএসসির একটা ফাংশনের ছবি, বাঁদিকে হয়তো তখন আমার মাথায় চুল ছিল, আমার ভাই মাঝে মাঝে বলতো আমার মাথায় টাক, আমরা বিয়ে করে গেলে আমার মাথায় ছিল, আগে তো টাক ছিল না মাথায়, আগে তো মাথায় অনেক চুল ছিল। এরপরে এই ছবিটা হচ্ছে আমি ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের তখন ইইসি ছিল আর কি, স্কলারশিপে তখন আমি জার্মানিতে যাই যখন, তখনকার ছবি। এবং এটা আমাদের সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি কলেজের ছবি, এটা আমার অফিসের ছবি সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। আমি যখন ছাত্র জানি না তখন এই মেশিনটা আমরা ইউজ করতাম।
আমরা ঘুরাইতাম এরকম ফ্যাসিড মেশিন। আমরা যখন লাঞ্চের পরে এই ল্যাবে যাইতাম তখন বাংলা, ইতিহাস, সোশ্যাল সায়েন্স ছাত্ররা ওরা ঘুমাইতো, আমরা ল্যাবে যেতাম। তো তাদের জীবন আলাদা, আমাদের জীবন আলাদা। এরপরে আসলে ক্যালকুলেটার, এরপরে আসলে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেমটা এটা আইবিএম যখন প্রথম চালু করে, এটা বোধ হয় 164 কিলোবাইট ক্যাপাসিটি ছিল। স্টোরেজ ক্যাপাসিটি কত? 164 কিলোবাইট। নাথিং, তাই না? আজকালকার দিনে এটা খেলনা হচ্ছে অনেক বেশি। তো এটা হচ্ছে কম্পিউটার। বাইরে আমি যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাই তখন প্রফেসর অনাকর, টম অনাকর, ওনার বই আছে খুব পপুলার বই, উনি একদিন টিপ্পনি কাটলেন আমার সম্পর্কে, অন্যদের বলতেছে যে কোনোদিন কম্পিউটার ইউজ করে নাই তাকে কি মাস্টার ডিগ্রি দেওয়া যায় স্ট্যাটিস্টিক্স? বিকজ আমি তো বাংলাদেশে কোনো কম্পিউটার দেখি নাই, ব্যবহার করি নাই। আই টুক 2 কোর্সেস ইন দ্য ফার্স্ট সেমিস্টার কম্পিউটারের পরে, এবং তারপরের বছরে আমি তার সাথে একই কোর্সে শেয়ার করেছি। সে এক সেকশন পড়ে, আমি এক সেকশন পড়ে। এখন আমরা বিভিন্ন ঘরে কম্পিউটার যে আমরা এখন ক্লাউডে চলে গেছি, আমাদের পিসি, সুপার কম্পিউটার থেকে শুরু করে, এবং এটাই স্ট্যাটিস্টিক্সকে স্ট্রেন দিয়েছে, একটা ক্ষেত্র প্রস্তুত করেছে স্ট্যাটিস্টিক্সকে বিউটিকে আরো এক্সপোজ করার জন্য, কম্পিউটার অ্যাডভান্সমেন্ট। আচ্ছা, আমরা আমরা যখন ছাত্র, তারপরে আমরা যখন ছিলাম ছাত্র তখন দুইটা প্যারাডিগম অফ সায়েন্স ছিল, একটা থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্ট। ওকে, এরপরে কম্পিউটার আসার পরে কম্পিউটিং থার্ড প্যারাডিগম অফ সায়েন্স হয়েছে। এখন ডাটা ইজ দ্য ফোর্থ ওয়ান, ডাটা ড্রাইভেন ডিসিশন এখন চলতেছে। সো দি ডাটা রেভলিউশন হ্যাজ চেঞ্জ দি ওয়ার্ল্ড। এ সম্পর্কে আমার একটা উপস্থাপনা হবে এশিয়াটিক সোসাইটিতে, আমি একটা আর্টিকেল দিয়েছি ওদের, তারা ডেট জানাবে, যারা ইন্টারেস্টেড তারা যেতে পারেন ওখানে। ওখানে আরো ইন্টারেস্টিং কথাবার্তা হবে এশিয়াটিক সোসাইটিতে। বাই দি ওয়ে অলসো এই শুক্রবারে বাংলাদেশ পরীক্ষা সমাধির একটা জাতীয় সম্মেলন হচ্ছে, বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কনভেনশন হলে, ওখানেও উপদেষ্টা আসবেন, সেখানে আমারও কিছু বক্তব্য আছে আর কি। ওকে, যাই হোক, আমি আমার রিসার্চ সম্পর্কে একটা কথা বলি। আমার রিসার্চ ছিল প্রেডিক্টিভ ডিস্ট্রিবিউশন, পিএইচডিতে। এটা এখানে আমার অনেক মাল্টি ডাইমেনশনাল ভেরিয়েবল এবং ম্যাট্রিক্স এবং ভেক্টর ইউজ করতে হয়েছে, ঠিক আছে? ম্যাট্রিক্স ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাট্রিক্স ইন্টিগ্রেশন, মানে আর্গুমেন্ট হচ্ছে ম্যাট্রিক্স, নট এ সিঙ্গল ভেরিয়েবল, সো ইটস ভেরি কমপ্লিকেটেড। And Shrinker's estimation are conditional distribution, conditional distribution are complicated, but alhamdulillah that was all done successfully. Now, এরপরে আমি মুভ করি একটা দিন পরে। ঘটনাক্রমে 2007 সালে কুইন্সল্যান্ডে যখন ডাক্তারদের শর্টেজ ছিল, তখন কুইন্সল্যান্ড প্রিমিয়ার পিটার বিডি তখন লন্ডনে যে ইউকে থেকে ডাক্তার হায়ার করে, তার মধ্যে একজন ছিলেন প্রফেসর মেমন। প্রফেসর মেমন আমাকে একদিন ইমেল করলো যে আমি তোমার সাথে দেখা করতে চাই। আমাদের ঠিক আছে, আসো। সে আরো 2জন ইউরোপিয়ান ডিসেন্ডেন্ট ডাক্তার নিয়ে আমার অফিসে আসছে, বলে যে আমি ম্যাটানালাইসিস করবো, তুমি পরিসংখ্যানবিদ, তোমার হেল্প করবো। আমি ম্যাটানালাইসিস করতে যাই, আমি কিছু করি নাই কোনোদিন। বলতে তুমি তো যেহেতু পরিসংখ্যান তুমি পারবা না, তুমি আমাকে হেল্প করো। আচ্ছা, দেখি আমি কি করা যায়। পরে আমার এক ছাত্রী ছিল মালয়েশিয়ান, রশিদা মোহাম্মদ ইউনুস, তাকে বললাম যে তুমি একটু দেখো। আমরা নিজেরাও দেখলাম, দেখার পরে গ্রাজুয়ালি আই এন্টার ইনটু ম্যাটানালাইসিস। এবং এই ডাক্তার, এই ডাক্তার এখন পিএইচডি ছাত্র, সে এই সপ্তাহের মধ্যে তার পিএইচডি থিসিস সাবমিট করবে। তার এইচ ইন্ডেক্স বোধহয় নিয়ারলি 40, বাংলাদেশে হয়তো কেউ নাই বলে 40 এইচ ইন্ডেক্স। তাকে আমি কনভিন্স করেছিলাম যে তুমি এটা পিএইচডি করো, তুমি তো বড় বড় মাপের সার্জন। সে অবভিয়াসলি অপারেশন করলে একটা অপারেশন $15,000 পায়। যাই হোক, তো সে এই সপ্তাহের মধ্যে সাবমিট করবে। আই এম শিওর তার 6টা আর্টিকেল, 6টাই কিউ অন জার্নালে অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। So he's doing PhD by publications. আচ্ছা, এরপরে আমি যখন দেশে ফিরে আসি, 37 years in Canada, 30 years in Australia, তখন আমি মেডিকেল রিসার্চ কাউন্সিলের কতগুলো প্রোগ্রামে যাই। যার পর আমি দেখলাম যে এখানে ডাক্তাররা তো অত্যন্ত ট্যালেন্টেড, আর তাদের রিসার্চ আইডিয়া খুবই লিমিটেড। তারা ডিজাইন জানে না, তারা অ্যানালাইসিস জানে না, তারা ইন্টারপ্রিটেশন জানে না, নানান সমস্যা আছে। আমি অন্য পাকিস্তানে দেখছি, আমি সব জায়গায় দেখেছি এগুলো। তখন আমি মনে করলাম যে এই বিষয়ে বই লেখার চেষ্টা করছি। দেন আই রোট মাই সেকেন্ড বুক। এই বইটা এই সপ্তাহে মানুষ হয়ে যাবে, যেটা আমি ওটা দেখাবো আপনাদের। আচ্ছা, আমি 20টা পিএইচডি স্টুডেন্টস বলতে পেরেছি। এখনো আমার কতগুলো ছাত্র আছে পিএইচডি স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে।
এবং আমার ছাত্র বেস্ট থিসিস অ্যাওয়ার্ডও পেয়েছে থ্যাঙ্কফুলি। যারা যারা রিসার্চ করবেন, যারা রিসার্চ ডিগ্রি করবেন, তাদের জন্য রিসার্চ ট্রেনিং ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। রিসার্চ ট্রেনিং এর জন্য কতগুলো বিষয় আপনার জানতে হবে। একটা হলো সার্চ ইঞ্জিন কি আছে, কিভাবে সার্চ করতে হয়। একটা হলো কি ডিজাইন দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে বা ডিজাইন দিয়ে স্টাডি করতে হবে। আরেকটা হচ্ছে যে কম্পিউটিং জানতে হবে, কি কি প্যাকেজ ইউজ করতে হবে আমার, সেগুলো সম্পর্কে মাস্টার হতে হবে। রেফারেন্সিং স্টাইল সিস্টেম জানতে হবে। এগুলো নিজেদেরকে প্রস্তুতি দিতে হবে। কোনো লোক যদি থিসিস করতে চায় বা রিপোর্ট লিখতে চায়, এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো আমরা সবাই আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখেছি। আমি গত বছরে এবং তার আগের বছর অনেকগুলো ওয়ার্কশপ দিয়েছি। রিসার্চ ইকোসিস্টেমের পরে, জার্নাল আর্টিকেল রাইটিং এবং পাবলিকেশন পরে, প্রোটোকল রাইটিং এর পরে, অনেক কিছু পরে রিসার্চ সংক্রান্ত বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে। তো আমি মনে করি যে এগুলো অনেক স্কোপ রয়েছে বাংলাদেশের। এখানকার অনেক চ্যালেঞ্জ, এগুলো টোটালি আনইউজ, ভেরি মাচ আন্ডার ইউটিলাইজ। আমাদের এখানে অনেক কিছু করা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের কলেজের যদি সুযোগ দেওয়া হয়, রিসোর্স দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়, অনেক ভয় না। আমাদের যারা সিনিয়র কলেজ তারা মনে করে যে আমরা বোধহয় কম্পিউটার জানি না বা আমরা টেকনোলজি জানি না, আমরা পিছনে বলবো নো ওয়ে, উই মাস্ট সাপোর্ট ইউ। আমরা যদি কোনো কাজ তোমার থেকে আশা করি, দেন উই মাস্ট প্রোভাইড দ্য সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস। সাপোর্ট রিসোর্স সারা খালি হুকুম দিয়ে দিলি বা টার্গেট দিয়ে দিলি কোনো দিন এটা হবে না। এটা আমাদের খেলা হবে। যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন বাংলাদেশের জন্য, তাদেরকে এই জিনিসটা খেলা হবে। যাই হোক, আমার একটু এক্সপিরিয়েন্স দিয়ে আরেকটা বলি। ট্রাভেল স্টুডেন্ট থাকে অনেক সময়, তাদের সুপারভাইজারের সাথে ঘুমা লাগে অনেক সময়। মানুষ আমরা সবই লাগবে, শুধু লাগবে, এটা হইতেই পারে। রিসার্চের দিন একদিন আমার অফিসে আসলো, এসে বলে শাহজাহান আমাদের ছাত্র আছে, সে হলো চিনির ছাত্রী অ্যাকচুয়ালি, তার তো প্রবলেম হচ্ছে তুমি হেল্প করতে পারবে না। তো সে কাজ করে হলো অ্যাম্প্লিমাইসিংয়ের পরে, এই কাইন্ড অফ কি বলা যায়, এই যে ঘাসের পরে যে পরে ছত্রক জাতীয় একটা বার্তার কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে এবং সেগুলো সে অ্যানালাইজ করবে। তো আমি বললাম ঠিক আছে, কথা বলে দেখি। তো কথা বলার মেয়েটাকে আমি বললাম, দেখো তোমার সাথে তো যে সমস্ত বিষয় হয়েছে, বিহেভিয়ারাল সাইড, তুমি আমাকে প্রমিস করো যে আমি যেভাবে বলবো সেইভাবে চলবো, আর অনলি দেন আই ক্যান হেল্প ইউ। এবং থ্যাঙ্কস গড সে পিএইচডি শেষ করেছে। এটা ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়েছিল, ইউনিভার্সিটি বিগ রিলিফ, সে অলসো এখন সে সিএসআই এর মধ্যে চাকরি করে। সো ট্রাভেল স্টুডেন্ট হ্যান্ডেল করা আর একটা জিনিস, সব ছাত্ররা স্মুথলি কাজ করে না। তো এগুলো আমাদের এক্সপিরিয়েন্স। আমি এখানে তিনজন লোকের ছবি দিয়েছি। আলকিন্দি পরিসংখ্যানের যারা ছাত্র তারা জানে ম্যাক্সিমাম লাইকলিহুড প্রিন্সিপল, এটা ইনফারেন্সের একটা কি প্রিন্সিপল। টেস্ট হোক বা হাইপোথেসিস টেস্ট বা এস্টিমেশন হোক, maximum likelihood mathematics. Alkindi introduced that in connection with finite distribution of Arabic alphabets. সে জানে যে কোন অ্যালফাবেটগুলো more frequently used করা হয় compared to the others. So Alkindi is a pioneer of that principle. And then Ibn Sina সম্পর্কে বলার কোনো প্রয়োজন নেই। 500 বছর তার লেখা বই মেডিকেল কলেজে, ইউরোপিয়ান মেডিকেল কলেজে ব্যবহার করা হয়েছে এবং তিনি কন্ট্রোল ট্রায়ালের আইডিয়া দিয়েছেন। আজকে যে আমরা যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করি, এই যে আপনারা যে ভ্যাকসিন পাইছেন কোভিডের, এটা র্যান্ডমাইজ কন্ট্রোলের মধ্যে আসছে, বাট দি আইডিয়া কেম ফ্রম ইবন সিনা। In the West it is called Avicenna, but it is originally Ibn Sina. And then Al-Kharazmi, he introduced many things including algorithm. And without algorithm there won't be any computer, there won't be any Google search. So algorithm is the founder of that. Soviet Union in 1983 published a postal stamp in his honor, to honor the scientist who made so much contribution. এই ছবিটা আমি বেশি কিছু রাখিনি, বা এই ছবিটা আছে ডেলিবারেটলি। এটা হচ্ছে ভ্যাকসিন নাম্বার ওয়ার্ল্ডের, হু থেকে পাবলিশ করা। এখানে এই যে একটা আপ স্পাইক হিয়ার, এটা কেন হয়েছে যদি কেউ বলতে পারতো কোভিড ভ্যাকসিনের? এটা হচ্ছে এই কারণে যে এই সময় এসে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট নামে একটা ভ্যারিয়েন্ট শুরু হলো। মানুষ বোধহয় চলে গেছে আর কি, ভ্যাকসিন বন্ধই করেছিল প্রায়, না ব্যবসায়িক পর্যায়ে। তো যখন ওই দ্বিতীয়টা আসলো তখন আবার এটা উপর চলে গেল। একটা সিম্পল স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, গ্রাফিং বাই লাইন, can reveal such a real fact that otherwise would have been unknown. আচ্ছা, যারা এই যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, ফাইজার ভ্যাকসিন, শাহিদ অ্যান্ড উজলান কাপল, তাই না? আচ্ছা, এরা কয় টাকা বেতন পায়? এদের সম্পত্তি কত টাকা? নট মাচ কম্পেয়ার টু যারা নায়ক নায়িকা, তাই না? নায়ক নায়িকাদের টাকা তুলনা হয়। আচ্ছা, কোন নায়ক নায়িকা কারো জীবন বাঁচাইছে?
বরং সালমান খান মারা যাওয়ার পরে কয়জন মারা গেছে আত্মহত্যা করছে? সালমান শাহ আসলে এত করে নাই। যাই হোক, তো এখন যারা এতগুলো জীবন বাঁচালো তাদের আমরা কিভাবে মূল্যায়ন করবো, আমাদের সমাজ কিভাবে মূল্যায়ন করবো? তাদের জন্য কোনো ফাংশন হয় না, হয় না, কোনো খবর নেই, তাদের আমার টাকাও নেই পড়াশোনার জন্য। আর এদিকে ডান দিকে যে হচ্ছে কার্ল গস হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের আবিষ্কার করেছেন। নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা আমরা সবাই ইউজ করি এখনকার দিনে, এটা আগে আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন, বিকজ অফ কার্ল গস। আমি যখন এইটিতে জার্মানি ছিলাম তখন আমি 10 মার্কের নোট দেখে আমি এটা অবাক হইলাম, যেখানে বিজ্ঞানীর ছবি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? সে জাতীয় বিজ্ঞানকে মূল্যায়ন করে। আমাদের সাবকন্টিনেন্টে কোনো বিজ্ঞানীর ছবি কোনো নোটে আছে? আমি কোনোদিন না হলে আমাদের অবস্থা যাবে। আচ্ছা, যাই হোক, আমার সুযোগ হয়েছে দুনিয়ায় আমার প্রথম কিনোট স্পিকার ছিলাম আমি 1994 লাহোরে একটা কনফারেন্সে, আইসিএস কনফারেন্সে। এরপর থেকে আমি অনেক কিনোট এসেছি। আমি বাংলাদেশে গত 2-3 বছরে 7-8টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিনোট স্পিকার ছিলাম। এরপরে আমি রিসার্চ ওয়ার্কশপ দিয়েছি দেশে বিদেশে অনেক জায়গায়। এরপরে আমি ইনভাইটেড স্পিকার টু মেনি প্লেসেস। এই 4জন লোকের কথা আমি এখানে উল্লেখ করতে চাই। প্রফেসর মেমনের কথা বলেছিলাম, এই ওনার ছবি হচ্ছে এটা। উনি আমাকে এই ন্যানোআইসি বিজনেসের মধ্যে ঢুকাইছেন আর কি। আর এরপরে ইয়ান বোর্ডি হচ্ছে ইঞ্জিনিয়ার। আই ওয়ার্ক উইথ হিম ইন ফ্লাড কন্ট্রোল, data management, knowledge distribution জন্য। আর সোহেল দই ইজ এ ভেরি প্রমিনেন্ট এপিডেমিওলজিস্ট। উনিও ডাক্তার ছিলেন, মানে ডাক্তারি ছেড়ে দিয়েছেন, এপিডেমিওলজিস্ট হিসেবে কাজ করেন, খুব নাম করা। ওনার সাথে আমার যে জয়েন্ট ওয়ার্ক ইনভার্স ভেরিয়েন্স হেটারোজেনি মডেল, এটা কনভেনশনাল যে র্যান্ডম ইফেক্ট সেটাকে চ্যালেঞ্জ করছে, এবং এটা মাস সুপিরিয়র দ্যান দ্যাট মডেল। আমি একটু পরে সেটা সব কথা বলতে সময় থাকলে। আর মাইক কেটিউ ছিল হয়তো ক্লিনিক্যাল ট্রায়াল করেছে। হি ইজ এ মাইক্রোবায়োলজিস্ট। হি অলসো ইউজ টু কাম টু মি ফর হেল্প ইন রিসার্চ। সো এখানে মেসেজ হচ্ছে পরিসংখ্যানবিদদেরকে নানান পেশার লোকরা গবেষকরা ডেকে দিয়ে দেয়, আসেন আমাদের লোকরা। আমি কিন্তু আমরা ঘুরে বেড়াতে আমাদের পিছনে, এখন কিন্তু তারা আমাদের পিছনে ঘুরে যে আমাদের এই কাজটা করার জন্য আপনাকে লাগবে। নট অনলি এক্সপেন্সিভ, নাও কমপ্লেক্স প্রবলেম বেশিরভাগই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ পায়। কারণ অনেকগুলো বিষয় থাকে সেখানে যেগুলো একটা বিষয় এক্সপার্ট কোনোভাবেই অ্যাড্রেস করা সম্ভব না। বাট তার মধ্যে যেখানেই ডাটা আছে সেখানে পরিশোধন থাকতে হবে, পরিশোধন ছাড়া কোনো ডাটা হ্যান্ডেল করা যাচ্ছে না। আমি এবার কয়েকটা কনফারেন্স, আমার জীবনের প্রথম ইন্টারেস্ট কনফারেন্স আমি করেছি কুয়ালালামপুরে, এটা 2000 সালে। এবং এখানে আমার ইসলামিক কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবে আমি যখন ইলেক্টেড হই তখন আমি বাংলাদেশে আসি, দ্যাট ওয়াজ 2005। তখন ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন। আমি একদিন বঙ্গভবনে গিয়েছিলাম অন্য একটা কাজে, তো ওখানে একজন সিকিউরিটি অফিসার বললো, স্যার আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করেন নাই? তাহলে ঠিক আছে, যদি অ্যাপয়েন্টমেন্ট পাই যাবো। তো আমি আমার ফোন নাম্বার লিখে দিলাম, কদিন পরে বললো, স্যার আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আমি দেখা করবো প্রেসিডেন্টের সাথে। I didn't think that it's so easy to get a one with the president, but উনি যে সিকিউরিটি সার্ভিসের তো উনি করে ফেলেছেন আর কি। তো তখন আমি বললাম, স্যার আমি যদি বাংলাদেশি কনফারেন্স করি আপনাকে দাওয়াত দেবো, আপনি আসতে পারবেন। ইয়াজউদ্দিন সাহেব ঢাকা ইউনিভার্সিটি আমাদের পুরো বেশি কলেজ ছিলেন। তো যাই হোক, এই দিস ইজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল কনফারেন্সেস দ্যাট আই অর্গানাইজড অ্যাজ আইসাস প্রেসিডেন্ট, ফার্স্ট ওয়ান। এখানে আমার দাদু জামিল বিন উসমান, উনি IIUM এর ডেপুটি ডিরেক্টর ছিলেন। হি ইজ মাই ফ্রেন্ড, পরিসংখ্যানবিদ। উনি বাংলাদেশে এসেছিলেন একসময়। ওনার নাম কি মাহবুবুল্লাহ সাহেব, অর্থনীতিবিদ যিনি, উনি কনফারেন্স অর্গানাইজ ছিলেন, ওখানে দাদু জামিল সাহেব আসছিলেন। এরপরে ওখানে কেরি ম্যানগেনসন অস্ট্রেলিয়ার খুব নাম করা একজন পরিসংখ্যানবিদ, বেজিয়ানের। কেরির সাথে কিছুদিন আগে PhD করেছে, হয়তো ওর নাম কি ফারজানা জাহান, ডাক্তার নাম দেখলাম আছে কি কাকন দিনাময় ডিসেম্বর কাকন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ছিলেন। তো সাংঘাতিক ট্যালেন্টেড। আমার যখন ফুল প্রফেসর প্রমোশন তখন সে আমার রেফারি ছিল, কেরি ম্যানগেনসন। তাকে আমি অনেকবার সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি আনেছি বিভিন্ন প্রোগ্রামে, সেভারি ইন্টারেস্টিং। এখানে আলী হাবিব মুসলিম সায়েন্টিস্টদের মধ্যে অন্যতম নাম করা পরিসংখ্যানবিদ।
উনি কর্নেল ইউনিভার্সিটির সোশ্যাল স্ট্যাটিস্টিক্সের হেড ছিলেন, এখন কায়রো ইউনিভার্সিটিতে উনি আছেন ডিস্ট্রিক্ট প্রফেসর হিসেবে। ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড আমি আইসিএসের প্রেসিডেন্ট টার্ম শেষ করার পরে উই ইলেক্টেড হিম অ্যাজ প্রেসিডেন্ট। এখানে আছে হিলাল বায়াতি, হি ওয়াজ হেড অফ Arab Statistics Institute in Amman. He's my close friend. First Arab Statistics conference, I was keynote speaker in Amman, so we worked together very closely. 2008-এ আমরা প্রফেসর এসএনএস সালেহ সাহেবের সম্মানে এই কনফারেন্স করেছিলাম। আমাদের আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর প্রফেসর হান্নান চৌধুরী সাহেব, উনি লোকাল কমিটির চেয়ার ছিলেন, আমি ইন্টারন্যাশনাল কমিটির চেয়ার ছিলাম। এই যে আপনি দেখেন তখন নর্থ সাউথের ভাইস চ্যান্সেলর হাবিব জিএস দিকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই কলিগ। একাডেমি অফ সায়েন্সের তখন প্রেসিডেন্ট ছিলেন শামসুল সাহেব, উনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। বাংলাদেশের নাম করা সায়েন্সের মধ্যে অন্যতম উনি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এবং উবায়দুল্লাহ সাহেবের কথা বলেছিলাম, এই যে উবায়দুল্লাহ সাহেব যিনি আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমার সুপারভাইজার ছিলেন। এহসানুল সালেহ সাহেবের ছবি এখানে আছে, যার সম্মানে এই কনফারেন্স করা হয়। কাজী সালেহ আহমদ সাহেব এবং পাশে আমার মতো ছোট পরিসংখ্যান। এরপরে কনফারেন্স করি আমি আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে, ইজিপ্টে। দ্যাট ওয়াজ মোর সাকসেসফুল। জিম বার্গার নামে একজন পরিসংখ্যানবিদ আছে, যিনি বেজিয়ারের গ্রুপ মানে টপ। জিম সহ জেফ টুজেল ছিল তখন আইএসআই প্রেসিডেন্ট, উনি আসছেন। নানা বড় বড় মাপের পরিসংখ্যান সবাই করেছিল, খুবই সাকসেসফুল হয়েছিল। ওখানে অস্ট্রেলিয়া থেকে কে ব্যাশফোর্ড তখন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের প্রফেসর ছিলেন, উনি একজন কিনোট স্পিকার ছিলেন। ইন্টারেস্টিংলি এখানে আমরা নীল নদের মধ্যে বড় জাহাজে করে আমাদের গালা ডিনার হয়েছিল আর কি, ইভেন্ট। একটা কথা আমি বলতে চাই যে আমি যে সমস্ত কনফারেন্স অর্গানাইজ করেছি সেখানে আমি যেখানে গিয়েছি আমার আইডেন্টিটি অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ মুসলিম, আই নেভার হাইড মাই আইডেন্টিটি। আমার নাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকদের বলা খুব কঠিন, শাহজাহান খুব সহজ না, কিন্তু বাট আই ডিপেন্ড শর্ট ইন ইট, শাহ অথবা হোয়াট এভার জাহান, আই নেভার ডিড ইট, টেক ইট অর লিভ ইট, ওকে। এবং তারা চেষ্টা করে তখন তারা পারে। আমি একটা মনে রাখার জন্য আমার ক্লাসে যে আমি ওই সময় বলি, দেখো, do you know Taj Mahal? If you ever know Taj Mahal, who built the Taj Mahal? It was Mughal Emperor Shah Jahan. So if you remember Taj Mahal, you should not forget my name. It's not me, but the person I descended. Okay, so এখানে আমি বলছিলাম জিম বার্গারের ছবি, Edward Weigman, জন মিশন ইউনিভার্সিটির প্রফেসর, and আমেরিকান বোধহয় একটা কংগ্রেসিয়াল কমিটির উনি চেয়ারম্যান ছিলেন, নাম করা পরিসংখ্যানবিদ। উনি পরে ইকোনমিক ইসলাম, উনি মুসলমান বলেছিলেন পরে। কি বেশ পরে কথা বলেছি, এই যে মাহবুব উসমান সেই সময়ে হুসনি মুবারকের থিঙ্ক ট্যাঙ্কের লিডার ছিলেন, and he was the chair of the local committee. তো বুঝতেই পারেন কি প্রোফাইল ছিল আমাদের কনফারেন্সে। এবং আমি আমার ওয়াইফকে বিভিন্ন জায়গায় দেখানোর জন্য আমাদের একটা গাড়ি দেওয়া হয়, একজন সিকিউরিটি গার্ড দেওয়া হয়, ড্রাইভার দেওয়া হয়, এবং সিকিউরিটি যেখানে কেউ যাইতে পারে না সেখানে আমাদেরকে নিয়ে গেছে সিকিউরিটি গার্ড করে। সো উই আর স্পয়েলড টু সি অল দি ইম্পর্টেন্ট প্লেসেস ইন কায়রো বিকজ অফ মাহবুব উসমান। পরে হোসেন মুবারকের প্রথমে পরে সে মিনিস্টার হয়েছিল ওখানে। লোক আমি কিভাবে এই নেটওয়ার্ক বিল্ড আপ করেছি, আমি বিভিন্ন কনফারেন্সে যখন যেতাম তখন আমি পোটেনশিয়াল কনফারেন্সের ভেন্যু খুঁজতাম যে কোথায় করা যেতে পারে, এবং সেখানকার যারা প্রভিডেন্ট পরিচালনা তাদের সঙ্গে কথা বলতাম এবং তাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করতাম যে আমরা কীভাবে এখানে একটা সাকসেসফুল কনফারেন্স করতে পারি। এবং আমি এখন মনে করি বাংলাদেশে যদি কেউ এখানে কোনো ভালো একটা কনফারেন্স করে এবং সেখানে আমাকে ইনভলভ রাখে, ইভেন আমার নামে যদি ডেডিকেট করে 40-50 জন পরিসংখ্যানবিদ সারা দেশ থেকে আসবে, আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ইজি। কিন্তু আমি somehow I am less known in Bangladesh because I was away for a long time. আমার কাজ সম্পর্কে, আমার অ্যাক্টিভিটিস বা অ্যাসিডের সম্পর্কে লোকে জানতো, তাহলে হয়তো এরকম একটা কনফারেন্স করলে বাংলাদেশের পরিস্থিতি বিশ্বে আরো একটা ছড়িয়ে পড়তে পারতো। এখনো সময় আছে, করা যেতে পারে। এরপর এই কনফারেন্সটা হচ্ছে লাহোরে, এটা আমার সম্মানে হয়েছিল, ডেডিকেটেড টু মাই অনার, এবং আমি ভেরি থ্যাঙ্কফুল যে আইসল এই কনফারেন্সটা করেছি। এইটা হচ্ছে কাতারে দোহাতে। ইন্টারেস্টিংলি এই কনফারেন্সের সময় ফ্রাইডে ছিল, জুমার নামাজ। তখন আরব দেশে কিন্তু সব মসজিদে জুমা হয় না, ছোটখাটো মসজিদে জুমা হয়। তো ইউনিভার্সিটি মসজিদে ওরা যেটা আছে ছোট মসজিদে জুমা হয় না। তো আমরা যারা ফরেনার তারা এখন কি করবো, তখন আইসিএস প্রেসিডেন্ট আমি তখন আমরা দেখি যে আমরা মসজিদ আমরা নিজেই করি যাবো,
তো ইমামকে হবে, তো আমি তো কানাডায় 3 বছর ইমামতি করেছি, এমএসএ যখন প্রেসিডেন্ট ছিলাম আমি, তো নো প্রবলেম। তো আমি তো তখন জুমার প্রেয়ার লিড করলাম। এরপরে আইসাসের ফাউন্ডার প্রফেসর মুনির আহমদ বলে যে উই শুড হ্যাভ আইসাস প্রেসিডেন্ট লাইক ইউ। তো দ্যাট ওয়াজ ভেরি হাই কমপ্লিমেন্ট ফর মি। আইসাসের বাই দ্য ওয়ে আইসাস ইজ ইসলামিক অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এটা আমি আগে বলেছি আমি বেশ কয়েক বছর প্রেসিডেন্ট ছিলাম। আইসাসের একটা ডেডিকেটেড বিল্ডিং আছে লাহোরে, হেডকোয়ার্টার, এটা নিজেদের ওন বাই আইসাস। দুনিয়া অন্য কোনো প্রফেশনাল সংস্থা নাই। ওয়েন আই ওয়াজ এ প্রেসিডেন্ট এটা তখন বিল করা হয় আর কি। সো আই এম ভেরি অনার্ড যে এখানে সিলভার জুবলি অনুষ্ঠানে আমি ছিলাম। ঘটনাক্রমে সিলভার জুবলি অনুষ্ঠানের সময় কিনার উইমেন কলেজ, লাহোরের সবচেয়ে নাম করা উইমেন কলেজ, তাদের বেশিরভাগ লোকের বউ এসে পড়া, কিনার কলেজে পড়া। তো ওদের 100 ইয়ার সেলিব্রেশনে আমাকে কিনার স্পিকার হিসেবে দাওয়াত দিয়েছিল। তো সেই সময় এই অনুষ্ঠান পড়েছিল একই সময়। সো আই ওয়াজ লাকি টু বি দেয়ার। আমার ফার্স্ট গোল্ড মেডাল আমি পেয়েছি, এটা হচ্ছে আইসিএসকো গোল্ড মেডাল, আইসিএসকো ডিসি যে উনি আমাকে এখানে দিয়েছেন। সেকেন্ডটা মালয়েশিয়াতে আইসিএস গোল্ড মেডাল, থার্ডটা হচ্ছে কাজী মোতাহার গোল্ড মেডাল। বাই দ্য ওয়ে 96 থেকে এটা চালু হয়, কাজী মোতাহার গোল্ড মেডাল বৈশাখের শুরুতে। এটা 4 জন লোক পেয়েছে, একজন আমেরিকান, 2 জন কানাডিয়ান, একজন অস্ট্রেলিয়ান। আমি লাস্ট অ্যান্ড ফোর্থ রেসিপিয়েন্ট। ওই যে তখনকার আব্দুল মাল মহিত সাহেব তখন মিনিস্টার ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং আমাদের নুরুল ইসলাম স্যার উনি পরিষদের সময় তখন প্রেসিডেন্ট ছিলেন। উনি অত্যন্ত সম্মানীয় সবার কাছে। আমি আমার বন্ধুর কথা বলেছি, হিলাল বায়াতি, আরব ইনস্টিটিউটের ডাইরেক্টর ছিলেন। আমি যখন কুয়ালালামপুরে যাই ভিজিটে, তখন উনি ওনার ছেলেকে ভিজিট করে দিয়েছিলেন কুয়ালালামপুরে, তখন আমাকে দাওয়াত দিয়েছিলেন ওনার বাসায়, তখন দেখা হয়েছে। I'm very lucky. I have so many friends all over the world because of my professional network. আমি দুটোকে এক করে দেখেছি, আমি কোনো আলাদা করে নেই। আমার প্রফেশনাল একাডেমিক অ্যাচিভমেন্টটাকে আমি কমিউনিটি তাদের আনার চেষ্টা করছি, এবং ভাইস ভার্সা। এই গত সপ্তাহে আমাকে দুবাই থেকে একটা প্রতিষ্ঠান থেকে ইমেল করেছে, রিকোয়েস্ট করেছেন যে ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডের সাথে আমরা কীভাবে পার্টনারশিপ করতে পারি, আপনারা লিঙ্ক করে দেওয়া আমাকে। এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড প্রো ভাইস চ্যান্সেলর আসবে 28 তারিখে আমাকে লাঞ্চের দেওয়া দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি আর কি। So my network is still very helpful. And when I was able to help so many people in my short life. Professor Maman Jizahori is a very prominent Indonesian statistician, very well respected scientist. উনি বছর 3 আগে একটা বই লিখেছিলেন, এবং I was surprised যে ওনার বইয়ের ফরওয়ার্ডিং লেখার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন। Just last month, Journal of Dow University of Health Sciences in Karachi, তাদের জার্নাল এডিটর আমার এডিটর পাবলিশ করেছে। আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি গত আগের বছর ওখানে গিয়েছিলাম কনফারেন্সে, সো দে নো মি ফ্রম মাই ডেলিভারেশনস অ্যান্ড ইন্টারেকশন উইথ মি, and I feel so honored. আইসো সেট করা, আমি বলেছি এটা এখানে যখন আমি ভিজিটে যাই তখন আমাদের সাথে মিটিং হয়। আমি যে সমস্ত ইভেন্ট করেছি, এগুলো অনেকগুলো ইভেন্ট আমি পপুলার প্রফেশনাল যে আউটলেট এগুলোতে পাবলিশ করেছি, এগুলো রেকর্ড রাখার জন্য এবং গুড ওয়ার্ক প্রমোট করার জন্য। আমি যেমন ISI বুলেটিন আমি অনেকবার এখানে পাবলিশ করেছি, অনেকগুলো পপুলার আর্টিকেল। লয়াল সোসাইটি নিউজ, আমেরিকান ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স নিউজ, অস্ট্রেলিয়ান স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি নিউজ লেটার, সব জায়গাতে। আমি 2-1 এখানে এক্সাম্পল দিই। একটা হচ্ছে অস্ট্রেলিয়ান সোসাইটি নিউজ লেটারে আমরা যে আইসাস কনফারেন্স করেছিলাম কায়রোতে, এটা একটা নিউজ এখানে সামঞ্জস্য রেখেছি। আরেকটা হচ্ছে যে IMS বুলেটিনে, এটা আমেরিকা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। বাই দ্য ওয়ে আমাকে 2বার IMS এর ফেলো এডিট করার জন্য নমিনেট করা ছিল। যে নমিনেট করেছিলেন উনি হচ্ছে লুইস রায়ান। হার্ভার্ড ইউনিভার্সিটির বায়োস্ট্যাটিস্টিক্সের হেড ছিলেন। পরে উনি অস্ট্রেলিয়ান, ফিরে আসেন অস্ট্রেলিয়া, CSIR স্ট্যাটিস্টিশিয়ানের হেড ছিলেন। এখন ইউনিভার্সিটি টেকনোলজি সিডনির ডিস্টিংগুইশড প্রফেসর। লুইস রায়ান ইজ এ ভেরি ডেডিকেটেড একাডেমিক। আমি তাকে অনেকবার ইনভাইট করেছি বিভিন্ন ইভেন্টে, এবং উনি বাংলাদেশি ছাত্রদেরকে সুপারভাইজ করেছে। আমাকে একবার জিজ্ঞেস করেছিল এই ছাত্রটা ছিল কিনা, আমার সরি আই ডোন্ট নো, বাট এনিওয়ে এটা আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট। এটা
একাডেমিক রিসার্চ পাবলিকেশনের সাথে সাথে স্কলারলি আর্টিকেল লেখা উচিত সবাই। কারণ আপনার সাবজেক্ট, আপনার ডিসিপ্লিন পাবলিক লেভেলে যাবে না যদি আপনি এগুলো না লেখেন। আপনি যদি জার্নালে আর্টিকেল লেখেন, এরা পণ্ডিতরা দেখবে, গবেষণা দেখবে, কিন্তু অরিজিনালি মানুষের থেকে উপকৃত হবে না। এই জন্য আমি এদিকে আমি লিখেছি, আমি বলেছি যে এশিয়াটিক সোসাইটি নামে যেটা প্রেজেন্টেশন হবে, এটা গণমানুষের জন্য, এখানে কোনো টেকনিক্যালিটি নাই, বাট ইট রিফ্লেক্টস অন দ্য ডেভেলপমেন্ট, বেনিফিট, রোল, ইউজফুলনেস of statistics as a subject. And in a key impact to the society. এগুলো আমাদের আমরা অস্ট্রেলিয়াতে অনেক ইভেন্ট করেছি, মালয়েশিয়া করেছি, অন্য জায়গার কথা আমি আগেই বলেছি, নিউজিল্যান্ডের কথা এখানে বলা আছে, কেরিং ম্যাগনেসের কথা বলা আছে, নীল গর্ডন হচ্ছে অস্ট্রেলিয়ান ডিফেন্সের কাজ করে, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে। তো আমি তাকে দাওয়াত দিয়েছিলাম একটা ওয়ার স্ট্যাটিস্টিক্স প্রোগ্রামে। কেন দিয়েছি তাকে আমি? কারণ ওই সময় মালয়েশিয়ার একটা বিমান নিখোঁজ হয়ে যায়, এটাকে খোঁজার জন্য একটা বড় আকারের গ্লোবাল চলতেছিল, তৎপরতা চলতেছিল। তো নীল গর্ডন এটা বেসিয়ান টেকনোলজি ইউজ করে ট্র্যাক ডাউন করার একটা মেথোডোলজি দিয়েছিল ওই সময়। তো এটাকে আমি মিডিয়াতে ইউজ করার জন্য আমি তাকে রিকমেন্ড করেছিলাম। সো আপনার বুদ্ধি খাটাই দেবো যে কী করে আপনার মেথড ডিসিপ্লিনটাকে আপনার মানুষের বাস্তব কাজে নিয়ে আসতে পারেন এবং তাদের ইমোশনকে আপনি কীভাবে টাচ করতে পারেন। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স করেছিলাম। স্ট্যাটিস্টিক্সে বাংলাদেশে আমি যখন আসলাম গত 3 বছর আগে, কতগুলো মিটিংয়ে আমি দেখলাম যে এরা ডাটা কালেকশন করে বিভিন্ন উপজেলা থেকে। তো ওদের কোনো স্ট্যাটিস্টিশিয়ান নাই, মানে যারা হয়তো ক্লার্ক বা সেক্রেটারিয়াল জব করে তারাই এগুলো করে। তার মানে তোমরা তো কিছু হোয়াট আর ইউ ডুইং, ইউ শুড এমপ্লয় স্ট্যাটিস্টিশিয়ানস ফর দিস জবস। ফর্চুনেটলি তারা গ্রাজুয়ালি দে লিসেন টু মি এবং তারা বলেছেন যারা উপজেলা যে ডাটা কালেকশন করা যায় ওই সময় হায়ার করে। আমি গত কয়েক মাসে আমি চিটাগং, খুলনা, রাজশাহী, কুমিল্লা মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে রিসার্চ মেথোডোলজি করে বিভিন্ন ওয়ার্কশপ দিয়েছি। এবং এখানেও ডাইরেক্টর যে বিএমআরসি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের, উনি নিজেই বলেছেন যে আপনারা প্রতিটি মেডিকেল কলেজে পরিসংখ্যান হায়ার করেন। শোনেন, আমাদের ডিসিপ্লিনের যে ইউটিলিটি যেটা আমাদেরকে প্রমোট করতে হবে। 2015-তে আমি একটা আর্টিকেল লিখেছিলাম ওই এসএসসি ডে সেলিব্রেশনের জন্য, সেটা বাংলাদেশ পরিসংখ্যান সমিতির যে সেলিব্রেশনের যে বুকলেট সেটার মধ্যে ইনক্লুড হয়েছিল এবং এটা আমেরিকান স্টার সোসাইটির একটা ওয়েবসাইট ছিল, অ্যাসোসিয়েশন সোসাইটি অ্যাসোসিয়েশন, সেখানে তারা পাবলিশ করেছিল রিফ্লেক্টিং দ্য বেনিফিটস অফ স্ট্যাটিস্টিক্স। যাই হোক, যারা আপনারা বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট, তারা বিভিন্ন প্রোগ্রাম এবং কোর্স রিভিউ এক্সপার্টিস অর্জন করতে হবে। আজকালকার দিনে আমরা ওপি বলি বা যাই বলি না কেন, কোর্স রিভিউ এবং প্রোগ্রাম রিভিউ এভরিথিং গ্রাজুয়েট অর্জন করতে হবে। আপনি যে সাবজেক্টের পণ্ডিত, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু ওই সাবজেক্ট জানলে চলবে না। আপনি যদি গ্লোবাল লিডার হতে চান, ন্যাশনাল লিডার হতে চান, ইউ মাস্ট বিয়ন্ড ইউর ওন। পরিসংখ্যান বিষয়ে আমার একটা সুযোগ হয়েছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছি, ডাক্তারের সাথে কাজ করেছি, ব্যবসায়ীদের সাথে কাজ করেছি, নানান সেক্টরে আমি কাজ করেছি, ক্লাইমেট সায়েন্টিস্টের কাজ করেছি। তো সুতরাং এটা আমাদের নিজেদেরকে নিজেদের ভূমিকা সম্প্রসারিত করতে হবে। গ্রান্ট অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয়, এভাবে গ্রান্ট কীভাবে পাইতে হয়, এগুলো আমাদের শিখতে হবে। এবং আমি মনে করি যে সায়েন্টিস্ট হিসেবে সোসাইটি অনেক কিছু করা আছে। আমার যে জার্নাল অফ অ্যাপ্লাইড প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই জার্নালের মাধ্যমে আমি সাবকন্টিনেন্ট অনেক ইয়াং পরিসংখ্যান বৃদ্ধি হেল্প করতে পেরেছি। তাদের আর্টিকেলটাকে একটু ভালো করে প্রফেশনাল করে পাবলিশ করা, যেগুলো তাদের কেরিয়ারকে সামনের দিকে নিয়ে যাবে। খেয়াল রাখবেন যে প্রথম আর্টিকেল যেটা আপনি পাবলিশ করেন, এটা 10 বছর পরে মনে হবে আপনি পাবলিশ না করলেই ভালো করতেন, কারণ এটা কোয়ালিটি পুয়ার, এটা ইউ আর নট হ্যাপি উইথ ইট। বাট ওটা না করলে কিন্তু আপনি বাকি একটাও খুঁজে রাখতেন। সো ডোন্ট ফিল শাই, ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। এবং তোমার স্টার্টটা হয়তো সবসময় গোল্ডেন হবে না, বাট দ্যাট উইল টেক ইউ টু দ্য গোল্ডেন পজিশন সাম স্টেজ। আমেরিকা মাইগ্রেশন করার জন্য সায়েন্টিস্ট থেকে চিঠি লাগে, রেকমেন্ডেশন লাগে। তা আমার মনে হয় আমি অনেকে, আই ডোন্ট রিমেম্বার হাউ মেনি, অনেকে অ্যাপ্রোচ করেছে, আমার চিঠিতে কাজ হয়েছে। কিছুদিন আগে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার চিঠিতে আমার মাইগ্রেশন হয়ে গেছে। তো আপনাকে আপনার ইউটিলিটি বিয়ন্ড ইউর প্রফেশন, সোসাইটি এবং কমিউনিটি যেতে হবে। আমি সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্যাল কনসালটিং ইউনিট করছি, এটা দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল সাপোর্ট দিয়েছি যারা গবেষক, পিএইচডি স্টুডেন্ট থেকে শুরু করে ইয়াং ক্যারিয়ারে যারা আছে তাদের সবাইকে
তাদের স্টাডি ডিজাইন থেকে শুরু করে তাদের ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, ডাটা ইন্টিগ্রেশন অ্যান্ড সো অন। আমরা ওখানে রেগুলার SPSS এই ওয়ার্কশপ করেছি শেখানোর জন্য গবেষকদেরকে। সো এইগুলো হচ্ছে কলিগদেরকে হেল্প করা এবং তাদেরকে প্রস্তুত করা। 2014-তে আমি যে কনফারেন্স করেছিলাম বগরে, এখানে ইউনিভার্সিটিতে, সেটা কয়েকটা ছবি এখানে আছে। এখানে সেসলিক হচ্ছে আপনার OIC কান্ট্রির যে ডাটা বেস আছে, যে সংস্থা আছে, তার হেড ছিল তখন সাবাস আহমেদ, ইজ এ টার্কিশ ইকোনমিস্ট। সো আই ওয়ার্ক উইথ হিম ক্লোজলি ফর লং টাইম। এটা একটা ছবি সেখানে আছে। বাই দ্য ওয়ে, আমি বগরে যাওয়ার আগে আমি গেছিলাম বান্ডুকে 2006 আমি রাউন্ড দি ওয়ার্ল্ড ট্রিপে গিয়েছিলাম আমার ওয়াইফ সহ। Part of that trip was a conference in Bandung. Bandung হচ্ছে এশিয়া প্যাসিফিক সিটি। এখানে নন-অ্যালাইন মুভমেন্টের জন্ম হয় এই সিটি থেকে, তাই না? আমাদের নেহরু সাহেব, তারপরে নাসির সাহেব, চারজন টিটো মিলে করেছিল। এখানে আমি এই কনফারেন্সে একটা অনুষ্ঠানে আই ওয়াজ দি চেয়ার, আর এখানে স্পিকার ছিল হচ্ছে ইন্দোনেশিয়ার সাবেক অর্থমন্ত্রী। এক পর্যায়ে আমি বলে ফেললাম যে বাংলাদেশ ইজ দ্য চ্যাম্পিয়ন ইন করাপশন ইন্ডেক্স। আমার কিছু বলার ছিল না। আমরা দেশের কোথায় নিয়ে যাচ্ছি? আমাদের ভবিষ্যৎ বংশধারী নষ্ট করে, এছাড়া আমাদের লোকের রক্ত দেবে, জীবন দেয়। কিছু লোক সুবিধাঘাতি করবে, সারা জাতির পাপাতে কালীবারের কথা হবে, এটা গ্রহণ করতে পারবে। আচ্ছা, 7.8%। আমি এখন পরিসংখ্যানের শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব, কারণ আমরা দেখেছি যে পরিসংখ্যান অ্যাবিউজ করা হয়। যার শক্তি নাই তারা কেউ অ্যাবিউজ করে না, দুর্বলদের কেউ অ্যাবিউজ করে না, শক্তির অ্যাবিউজ করে। কি শক্তিটা আমি এখানে উদাহরণ দিচ্ছি। যখন বারাক ওবামা সেকেন্ড টার্মে ইলেকশনে কমপ্লিট করে 2012 সালে, তখন নাম্বার 1 প্রবলেম ছিল আমেরিকায় আনএমপ্লয়মেন্ট রেট, এবং এটা সবসময় 8-এর উপরে ছিল, অ্যাবাভ 8%। অপোজিশন ওরা এটাকে ইলেকশনে মেইন ক্যাম্পেইন করে যে ওবামা আনএমপ্লয়মেন্ট রেট নিচে আনতে পারে নাই। ইলেকশন ঠিক এক কোয়ার্টার আগে, অক্টোবরে, নভেম্বর ইলেকশন হয়, অক্টোবরে এটা পাবলিশ হয়, 8.1 থেকে নেমে 7.8। That was the make and break for Obama to be elected. তখন অপোজিশনরা বললো যে এই নাম্বার তো তারা বানাইছে, ম্যানুফ্যাকচার। তখন US ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের অফিস যারা কাজ করে, তারা বললো there was an iota of intervention from Obama campaign or White House, we all resigned from our job. Okay? ম্যানুফ্যাকচার স্ট্যাটিস্টিক্স দিয়ে মানুষের কোনো, এটা অবজেক্টিভ হতো। আমি এই বিষয়টা কভার করবো আমার পরিসংখ্যান সমিতি জাতীয় সম্মেলন আছে শুক্র শনিবারে, আমি বিষয়ে উল্লেখ করবো। Statistics office must be independent, free from all sort of intervention. Scientists will work on the basis of scientific method, theory, and in their own way, without having any intervention. Obama তখন রিয়াক্ট হয়ে গেল। এটা হাউ পাওয়ারফুল ওয়াজ দ্যাট নাম্বার। এই নাম্বারটা যদি ওই সময় না আসতো, মেবি হি উড নট বিলিভ দ্যাট। আচ্ছা, এইটা এই লোকটা আপনার চেনে, তাই না? উনি নাকি 6টা যুদ্ধ বন্ধ করেছেন, কয়টা বাংলাদেশে ছিল বসে বলেন নাই। আচ্ছা, উনি বললেন যে 81% ব্ল্যাক হোয়াইট আমেরিকান যারা, তাদেরকে মানে হলো ব্ল্যাকরা। 81% আমেরিকার সাদা লোক যারা মারা যায় তাদের 50% মানে ব্ল্যাকরা, আর 80% লোক মানে সাদা, 85%। তো ট্রাম্পকে যখন চ্যালেঞ্জ করা হলো যে আপনি নাম্বার করতে পারেন, বলে যে এম আই গোইং টু চেক ইউর স্ট্যাটিস্টিক্স। ওকে, আপনি যদি পাবলিক গাইড হন, আপনার অবশ্যই এটা চেক করতে হবে। যাই হোক, এই লোক কয়েকদিন আগে এরিকা ম্যাকএন্টারফার, যিনি হেড অফ ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, তাকে ফায়ার করেছিল, তার চাকরি চুপ করেছেন। কেন জানেন? মানে জব গ্রোথ কেন বাড়ে নাই? আচ্ছা, একজন স্ট্যাটিস্টিক্স অফিসার, টপ অফিসার, জব গ্রোথ কেন হয় না, সেই জব কমিয়ে দেবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প তাকে ফায়ার করেছে চাকরি থেকে। মানে দিস ইজ দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং ইন, স্ট্যান্ডার্ড অফ মোরালিটি।
আমার জার্নালের কথা বলেছি, এটা 2006 থেকে আমি এটা ফাউন্ডিং চিফ এডিটর স্কোপাস ইন্ডেক্স জার্নাল। এটার মাধ্যমে আমি অনেকে বিভিন্নভাবে সাহায্য করতে পেরেছি। এই বইটা আমার 41,000-এর উপরে ডাউনলোড হয়ে গেছে এখন। এটা গত সপ্তাহে আমার UCL ইউনিভার্সিটি কলেজ লন্ডন 10th র্যাঙ্ক ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড থেকে এক প্রফেসরের সাথে কথা হচ্ছিল। উনি বললেন যে আপনার বইটা এখানে ব্যাপকভাবে আমরা প্রচার করেছি এবং কাজে লাগতেছে। পাবলিশার বলেছে আপনার বই খুব ভালো চলতেছে, সেকেন্ড এডিশন আমরা চাই। তো আমরা আশা করি সেকেন্ড এডিশনটা হয়তো সামনের বছরের শুরু থেকে বেরিয়ে যাবে। আমি জাপানি কিছু কলিগের সঙ্গে কথা বলতেছি এই বিষয়ে। তো প্রত্যেক লাইব্রেরিতে যেখানে রিসার্চ হয় এখানে বই থাকা উচিত, মেটাঅ্যানালিসিসের বই। ওকে, এরপরে আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছি। একটা ওয়ার্কশপ করেছি আমি বোনাইতে, এটা একটা সঙ্গীত বোনাইয়ের। এটা রাখার উদ্দেশ্য হলো যে বোনাই যে আমি ওয়ার্কশপ করেছিলাম তারা আমার এয়ারফেয়ার থাকা খাওয়ার ব্যবস্থা করে আমাকে $10,000 দিয়েছিল ক্যাশ অনারারি, তাই তো। এবং আমি আগে থেকে নিয়োগ করেছিলাম এই টাকাটা আমি আমাদের মসজিদে দিয়ে দেবো। আমাদের মসজিদে 2বার পড়াইছে, এই মসজিদ পুনর্নির্মাণের পুরো টাকাটা আমি ওখানে দিয়ে দিয়েছি। বা আমি আরো অনেক টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ। বাট এটা হলো যে ওই যে আমি টাকাটা পেয়েছিলাম আমি ওটা পুরোটাই দিয়ে দিয়েছি। আমি এখানে বলছি এরকম, যদি কারো কোনো সুযোগ থাকে ভালো কাজে, আজকে দাদায় যদি দিতে চান একটা নিয়োগ করতে পারেন যে আমি যদি এইভাবে কিছু উপার্জন হয় আমার, আমি ভালো কাজে ব্যয় করবো, সেটা নিশ্চয়ই অনেক অনেক উপকার মানুষ। আমার রিসার্চ ওয়ার্কশপ এখানে কয়েকটা আমি বিভিন্ন জায়গায় করেছি। এইটা আমি করেছিলাম ব্রিসবেনে। এখানে আমাদের কলকাতার বিমল কুমার সিনহা, এটা দুই ভাই, বিকাশ এবং বিমল, কনফিউশন হয়ে যায়। বিকাশটা হচ্ছে কলকাতা বেস্ট আর বিমলদা হচ্ছে মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে। ওনাকে আমি ইনভাইট করেছিলাম, উনি ম্যাথামেটিক্সের এক্সপার্ট। তো আমরা একসাথে ওয়ার্কশপ দিয়েছিলাম সেটার ছবি এখানে। আমিও অবশ্য আশিস চট্টোপাধ্যায় আমার আর এক রিসার্চ কলিগ কলকাতা ইউনিভার্সিটি, উনি প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘদিন যাবত, সম্পর্কগুলো শেষ করেছেন, ওনার সাথে আমার কাজ আছে। সো মাই জার্নি টুক মি ইন মেনি প্লেসেস। এটি ইউনিভার্সিটি অফ মালায়া, এখানে ছবি দেখছেন আপনারা। এখন আমি আমার কমার্শিয়াল সম্পর্কে আমার লাইফে দুইটা জিনিস প্যারাল চলেছে। আমার একাডেমিক সায়েন্টিফিক রিসার্চ প্রফেশনাল একটা দিক, আর একটা হচ্ছে আমার কমিউনিটি সার্ভিস, হিউম্যানিটেরিয়ান, তাই তো। এবং আল্লাহর মধ্যে আমার দুটি আমি বলা যায় যে রাইট সাকসেস। আপনার এই বাইরে ছবিটা দেখছেন, এখানে মাঝখানে বসে আছে জেরি জুবলিস্কি। জেরি জুবলিস্কি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর, উনি অস্ট্রেলিয়ার মাল্টিকালচারালিজমের ফাউন্ডার। মাল্টিকালচারালিজমটাও ইন্ট্রোডিউস করেছেন উনি অস্ট্রেলিয়াতে, খুবই নাম করা হয়েছে, ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। এইদিকে যে দেখছেন এখানে আমি মাল্টিকালচারাল স্টাফ নেটওয়ার্কের প্রেসিডেন্ট ছিলাম সাউদার্ন প্রেসিডেন্ট অনেক দিন যাব। এখানে আমি অনেক ইভেন্টের মধ্যে সেটা একটা। এটা করেছি আমি মালয়েশিয়াতে একটা কনফারেন্স করেছিলাম মাল্টিকালচারালের উপরে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে 2019-এ। ভেরি সাকসেসফুল কনফারেন্স আছে, এটার সাথে নেভার ইউনিভার্সিটি সিঙ্গাপুর ইনভলভ ছিল। আর 2014-তে আমাকে যে কালচার ডাইভার্সিটি অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাই এই পদকটা 2জন মিনিস্টার দিয়েছিল আমাকে। এটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড ফ্রম কুইন্সল্যান্ড গভর্নমেন্ট ফর কমিউনিটি রিকগনিশন সার্টিফিকেশন। তো আমি বলবো যে এদিক থেকে একজন বাংলাদেশি লোক, একজন মুসলমান পরিচয়ধারী লোক এই পর্যায়ে যাওয়াটা এটা নিশ্চয়ই একটি মানকপত্র বিষয়। কুইন্সল্যান্ডের গভর্নর এখানে উনি আমাদের মসজিদে এসেছিলেন, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে একবার ওনার বাসায় দাওয়াত দিয়েছিলেন একটা পার্টিতে। তো তখন আমি বললাম যে আমাদের মসজিদ 2বার পড়ায় গেছে, আপনার যাওয়া উচিত এখানে আসে, আমরা মসজিদে পুরো করেছি। তখন উনি এসেছিলেন এবং অনেক ভালো কথা বলেছেন মুসলিম কমিউনিটি সম্পর্কে। এরপরে এখানে আমাদের একসাথে ভাইস চ্যান্সেলর, আমার কমিউনিটিতে আমরা উই আর ভেরি ওয়েল এস্টাবলিশ। অস্ট্রেলিয়া ফেডারেল মিনিস্টার আমার বাসায় আসছে। এখন কুইন্সল্যান্ড গভর্নমেন্ট ট্রেজারার বাপের বাসা আমার বাসার সামনাসামনি। আমার ছেলের বিয়ের ফাংশনে ভাইস চ্যান্সেলর, মেয়র, ফেডারেল মেম্বার, স্টেট মেম্বার, ক্যাথলিক বিশপ, অ্যাংলিকান বিশপ, সমস্ত সবাই একসাথে আসছে। সো আমি আপনারা শুনেছেন যে আই ওয়াজ
ranked 49th among the 100 influential people in Toowoomba. Khali 100. There are a lot of things that happen beyond that. এই যে আমি যে কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিস অ্যাওয়ার্ড পাই যে পুলিশ কমিশন আমাকে মেডেলটা দিচ্ছে ওখানে আর কি নট সারপ্রাইজিং আপনারা হয়তো আরেকটু পরে বলছি আমি যখন ইউনিভার্সিটি সাধারণ কমিশনে যাই আমি 4-5 জন ভাইস চ্যান্সেলর কাজ করেছি তা 4 জনের ছবি এখানে আছে আর একজনের নাই ওই সময় মোবাইল ফোনও ছিল না ছবি অতটা প্রচার করছিল না পিটার সোরেন বিল লাভগ্রভ এটা জেন থমাস আর জেরাল্ডিন যাই হোক তো এদের সঙ্গে ইনি হচ্ছে আমাদের চ্যান্সেলর ছিল লাস্ট চ্যান্সেলর তো চ্যান্সেলর কিন্তু এখানে আসলো আমাদের ইউনিভার্সিটিতে ঠিক আছে হি গেভ মি দ্য এমিরেটস প্রফেসর অ্যাওয়ার্ড ওকে এখানে দেখেন এই লোককে তোমরা চিনতে পারেন কেউ চিনেন ম্যালকম টার্নবুল হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া তার সাথে আমার লাঞ্চের ছবি এটা ম্যালকম টার্নবুল আমার মতে ইজ দ্য ওয়ান অফ দি টপ মোস্ট ইন্টেলেকচুয়াল এবং রেসপেক্টেবল প্রাইম মিনিস্টার ইন অস্ট্রেলিয়া ওনার যে মানে ইন্টেলেকচুয়াল স্ট্যান্ডিং অনেক প্রাইম মিনিস্টার ধারে কাছে নাই তো এই মাঝখানে যে আছে সে টনি বার্গ এখন অস্ট্রেলিয়ার সেকেন্ড ম্যান বলা যায় দেখতে উনি হোম মিনিস্টার টনি বার্গের নামে অনেকবার দেখা হয়েছে এটা একটা একবারের ছবি টনি বার্গ গতকালকে একটা অস্ট্রেলিয়ান টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়েছে যে অস্ট্রেলিয়া প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সমালোচনা করে ইসরায়েলি প্রাইম মিনিস্টার একটা চিঠি লিখেছে সেটাকে কন্ডেম করে এই টনি বার্গ অস্ট্রেলিয়ার পলিসিকে স্ট্যান্ড করেছে সে বলেছে যে বাচ্চাদেরকে বম মেরে মারা এবং খাবার না দিয়ে মারার চেয়ে এদেরকে স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে উত্তম এই কয়েক মাস আগে তাকে আমি আমাদের মসজিদের টুয়োম্বা মসজিদে এনেছিলাম টুয়োম্বা মসজিদ ভিজিট করেছি কয়েক মাস আগে I was able to organize it from here. Anyway, এই লোক হলো সৌদি অ্যাম্বাসেডর এবং মসজিদ পড়ার পরে উনি আসছিলেন তখন এটা আমি আগেই বলেছি আমার স্কলারশিপের কথা আগেই বলা আছে আমি বোধহয় খুব বেশি সময় নিতে চাবো না আমি আমার জীবনে ইনফ্লুয়েন্স করেছে যারা তাদের কথা এখানে বলেছি শফিউল হক আমার সুপারভাইজার ছিল পিএইচডি এস সালেসান আমার রিসার্চের গাইড এবং মেন্টর ছিলেন দীর্ঘদিন যাবৎ এবং মনির আহমদ সাহেব ছিল আইসিসির প্রেসিডেন্ট ফাউন্ডার প্রেসিডেন্ট অত্যন্ত বড় মাপের লোক ছিলেন আপনি অত্যন্ত নাম করা পয়সা ছিলেন ওনার একবার আমাদের ফ্লাইট আমি আমার ওয়াইফ ছিলাম লাহোরে আমরা ঢাকায় করাচি হয়ে ফ্লাইট তখন তো পিআইএ স্ট্রাইক আমরা লাহোর থেকে করাচি ঢুকছিলাম তখন কি হয় আমাদের পাঠাইছিল তো আমরা পাঠাইছিলাম তো আমি মানে যে কয়েকদিন আমাদের ওখানে থাকা লাগছে আর কি a man with big heart উনি এখানে এসেছিলেন লাহোরে আমাদের 2008 যে কনফারেন্স করি আমরা নর্থ সাউথের সাথে he also came here now this is our Asian University right our seventh convocation I'm here if the university was not there I wouldn't be here so I'm very grateful to the founder and others that built this university very prestigious it is to work okay এই বইয়ের কথা আমি বলেছি এটা এই সপ্তাহের মধ্যে হয়তো বেরিয়ে যাবে অনলাইনে অর্ডার অলরেডি দিচ্ছে যাদেরকে অর্ডার দিয়েছে অর্ডার দিতে পারে অনলাইনে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে এই বইয়ের অর্ডার দেওয়া সেখানে দেখা যাবে সমস্ত ইনফরমেশন সেখানে আছে আই এম ভেরি কনফিডেন্ট যে বইটা ইনশাআল্লাহ আগের বইটার চেয়েও বেশি উপকারী হবে মানুষের আমি বাংলাদেশে আসার পর অনেকগুলো জায়গায় গিয়েছি এগুলো তার একটা ছোটখাটো লিস্ট আছে to help my colleagues in terms of scholarship and intellectual development. Okay, আমি এগুলো সব করতে চাই না লেখা আছে এখানে রিসার্চ আর যাই করি না কেন আমরা একাডেমিশনে আলটিমেটলি হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট যদি ইম্প্যাক্ট না হয় তাহলে আমাদের কাজ অতটা ফ্রুটফুল না আর ইম্প্যাক্ট মাপার জন্য কিছু টুল আছে একটা হচ্ছে আমাদের সাইটেশন একটা হচ্ছে আমাদের এইচ ইন্ডেক্স একটা হচ্ছে any policy impact, policy change, policy formulation, clinical practice change. তো এইগুলোতে যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলে আমাদের রিসার্চ কাজে লাগবে তবে এগুলো আমাদের রাখা দরকার যে অন দ্য 10% রিসার্চ এই জাতীয়
টপ ইম্প্যাক্টের চেঞ্জিং ইম্প্যাক্টের দিকে যায়, ওই 10% করার জন্য বাকি 90% অ্যাবসলিউটলি এসেনশিয়াল। ওই রাবিশ 90% যদি না হতো তাহলে এই টপ 10% আসতো না, এটা আমাদের খেলাতে হবে। সুতরাং রিসার্চের জন্য আমরা বাংলাদেশের যে ট্যালেন্ট, আমি আগেই বলেছি সিরিয়াসলি আন্ডারইউটিলাইজড। আমাদের রিসার্চ কালচার ইজ প্রবলেমেটিক। রিসার্চের ভ্যালু নাই এখানে। একজন ভাইস চ্যান্সেলর হইতে পারে এখানে যার এইচ ইন্ডেক্স নাই, একদম নাই, মানে 1-2 না, এটা আনথিঙ্কেবল। সাইটেশন নাই, এটি আনথিঙ্কেবল আজকালকার ওয়ার্ল্ডে। What you are reading? আমি আমার নিজের যদি কিছু না থাকে আমি অন্যদের কিভাবে বলবো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মধু খাওয়া বন্ধ করে তারপর মধু খাওয়া নিষেধ করেছেন বাচ্চাদেরকে। তো আমি নিজে যদি কিছু না করি, if I don't lead by example, আমার কথা কি কোনো কাজ হবে? So আমি নিজে যদি কিছু করতে পারি আমার কলেজটা, আমি গত কয়েকদিন আগে আমাকে একজন কলিগ যিনি এখানে ছিলেন আগে আমার নাই, আমাকে কমপ্লিমেন্ট করে মেসেজ দিয়েছে, স্যার আপনি আমাকে গাইড করেছেন, আমি স্কলারশিপ পেয়েছি, ইনশাআল্লাহ আমি বিদেশে আমি ডিগ্রি করতে পারবো। This is reason why I'm here. আমি কালকে একটা ছাত্র আসছে আমার এখানে, I'm very shocked. সে জাহাঙ্গীরনগরে থাকে, ওখানে স্কুলে পড়াশোনা করে, তার ছোটবেলায় বাচ্চা অবস্থায় তার মা মারা গেছে, তার বাপ তাকে ফেলায় চলে গেছে, তার দাদা দাদির কাছে সে মানুষ হয়েছে, দাদা মারা গেছে, দাদি অসুস্থ, গ্রামে থাকে। সে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কেন আমি জিজ্ঞেস করলাম, স্যার আমি পাবলিকে ভর্তি হয়েছি, চান্স পাইছিলাম, কিন্তু আমি টাকা নিয়ে আমি চাইলে পারি। এই ছেলেটা কেউ নাই দিয়ে সে আর আমি কিন্তু বাড়ি করে গোপাল কোন গ্রাম শুনতে বাবের নাম কি? Because I happen to come from that area, that part of Bangladesh. তখন আমি চেয়ারম্যান ফোন দেবো যে এই আর্থিক ছিল না, পড়তে চাইছে, তার রেজাল্ট ভালো, তার আর্থিক সমস্যা, চেয়ারম্যান সব ঠিক আছে। এশিয়ান ইউনিভার্সিটি দেখি আমি এখানে 80 নম্বর পাচ্ছি না, তাহলে কথা এই ছেলেটা এখানে ইনশাআল্লাহ পড়াশোনা আমরা করতে পারছি। এরকম অনেকে আমরা সুযোগ পেয়েছি, আমরা হেল্প করেছি, ট্রেজার সব সাক্ষী আছে এখানে, উনি মেইনলি হ্যান্ডেল করেন। Academic service, কথা আমি আগে বলেছি, I was invited to review their program in University of Malaya, মানে ইসলামিক কান্ট্রিজের মধ্যে টপ ইউনিভার্সিটি মধ্যে। তো এখানকার প্রোগ্রাম রিভিউর জন্য আমাকে ডাক করেছে, আমি গেছি, বাইরে আমাকে বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হয়েছিল। মামার দেয় ইকোনমিক্স, বাট দে আর নট বি বিজনেস ক্লাস টিকিট। আমি যেটা বলতে চাই সেটা হলো যে ইউ হ্যাভ টু make yourself useful and beneficial beyond your routine duty as a lecturer or assistant professor or professor or dean. Okay? আমার কাছে অবাক লাগে যখন দেখি এখানকার কলিগরা বা ছাত্ররা নিজের বিভাগের বাইরে কিছুই জানে না। আমি যখন জাহাঙ্গীরনগর ছাত্র ছিলাম, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের সেমিনারে যেতাম, ইকোনমিক্সের সেমিনারে যেতাম, জিওগ্রাফি সেমিনারে যেতাম, সেমিনার হলেই যেতাম। আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল এটা যে একটা লোক একটা সেমিনার দিলে সে হয়তো 3 মাস পড়াশোনা করে এই জিনিসটা রেডি করছে। আমি 1 ঘন্টার মধ্যে সেখান থেকে যদি 50% বুঝি, 10% বুঝি, তার ভার কিছু বুঝলাম, তাই না? That's how you have to extend your horizon. এরপরে আমি এডিটর হিসেবে আমি বলেছি, অ্যাসেসর বলেছি, বিভিন্ন ইউনিভার্সিটি প্রোগ্রাম অ্যাসেসর, প্রমোশন অ্যাপ্লিকেশন অ্যাসেসর, রিসার্চ অ্যাপ্লিকেশন অ্যাসেসর অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। আমি আগে এর কথা বলেছি, আমি আর বিষয়ে বেশি বলেছি না, সময় বোধহয় কম। আমি আমার আব্বা আমার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আল্লাহ ওনাদেরকে জানাবাসী করুক। আমার স্ত্রী অত্যন্ত সহনশীল, এত কিছু না বুঝতে মাঝে মাঝে সে মানে বেশি বেশি কাজ করো। অ্যাকচুয়ালি আমি প্রতিদিন যে সময় যে কাজ করি অলমোস্ট আমার রুটিন মতো আমি করি। সকালে ঘুম থেকে ওঠার পরে একটার পর একটা it comes one after another. So I try to utilize every moment of my life. নামটা প্লিজ। নাম যেন বিখ্যাত নাম ছিল, তার নাম হচ্ছে ঢাকা মিনানি, বাট বাবার নাম হচ্ছে আমার কৈলুথুল্লাহ। আমার 3 জন ছেলে আছে, আমরা ভেরি ওয়েল এস্টাবলিশড। বড় ছেলে কথা আগে বলেছি, এখানে যারা সিএসসি লোক তারা হয়তো জানে, সে হচ্ছে থার্ড রক্সের একজন
বড় বলা যায় এখন সে টেকনোলজি ওয়ার্ল্ডের একজন বিগ মান বলা যায় তাকে। আমি সেটা ছোট ছিল পড়াচ্ছি ব্যবসায়ী, ভেরি গুড এন্টারপ্রিনার, তাদের বিজনেস আছে, ওখানে কাজ কন্ট্রোল করতেছে কিছু। আমার শিক্ষক যারা প্রাইমারি স্কুল থেকে এই পর্যন্ত যারা আমাকে শিখিয়েছেন তার মধ্যে সবাই আছেন, অনেকে জীবিত নাই, আল্লাহ সবাইকে জানার খুশি করুন। আমার কো অথার আছে সারা বিভিন্ন দেশে দুনিয়ায়, যাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন পরিচয় যে আমাকে প্ল্যাটফর্ম দিয়েছিল আমার প্রফেশনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি শেষ করার আগে এটা শেয়ার করি যে এটা হচ্ছে পারসেপশন অফ হোয়াট করাপশন পারসেপশন ইন্ডেক্স। এখানে আপনারা দেখবেন যারা বেশি হলুদ তারা ভালো, আর যারা বেশি লাভ তারা হচ্ছে খারাপ। আমরা বোধহয় ওই কাছাকাছি আছি। অনেক স্ট্যাটিস ইকোনমি স্ট্যাটিস এক্সপোজ করে দেয়, তাই তো? সুতরাং লুকাই দেয়, প্রকাশ করে দেয়। আমি শেষ করছি এটা দিয়ে, আপনার এটা যারা খেয়াল করবেন, এখানে পলিসি যারা করেন এবং যারা গবেষণা করেন তাদের সম্পর্কে একটা ছোট শো আছে। একজন পলিসি মেকার উনি বেলুনের উপর থেকে জিজ্ঞেস where am I and you are 30 years above the ground in a balloon। যিনি বলছেন তিনি একজন গবেষক। You must be a researcher। তো গবেষক বলতেছে yes, how did you know? কিভাবে আপনি জানতেন? উনি উত্তর দিচ্ছেন because what you told me is absolutely correct but completely useless। তুমি যেটা বলছো সেটা সম্পূর্ণ সঠিক, কিন্তু এরা সম্পূর্ণ অপ্রয়োজনীয় বা উপকারী। যে গবেষক বলতেছেন ইউ মাস্ট বি এ পলিসি মেকার, অবশ্যই আপনি পলিসি মেকার হবেন। জিজ্ঞেস করলে ইয়েস বাট হাউ ডিড ইউ নো? হ্যাঁ, বাট তুমি কিভাবে জানো? গবেষক বললেন বিকজ ইউ ডোন্ট নো ওয়্যার ইউ আর and you didn't know where you are going and now you are blaming me। যারা গবেষণা করেন তাদেরকে পলিসি মেকারে কনভিন্স করতে হবে, পলিসি চেঞ্জ আনতে হলে সেখানে যেতে হবে। স্ট্যাটিস্টিক্স হ্যাজ সো মাচ পাওয়ার। আজকে আমি শিওর যে বাংলাদেশ যে আমেরিকার সাথে যে ট্যারিফের জন্য যে ছাড় পেয়েছে বা কমাতে পারছে, এটার পিছনে লট অফ স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার ইউজ করা হচ্ছে। যে তারা আমেরিকা থেকে যে এই যে জিনিসগুলো আনে তাদের এই লাভ হবে আমেরিকা যেখানেই দিয়েছে, ওকে? আর আমরা যদি এইটা এই লাভ হবে, এই ডাটা ছাড়া কোনো কিছু পারে না, ঘষাঘষি করে কোনো কাজ হয় না। আজকে সো ডিসিশন মেকিং এর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে আমরা শেয়ার করবো। আর যারা অনলাইনে অডিয়েন্স আছে আমি আশা করবো তারা হয়তো সংক্ষেপে যদি কিছু বলতে চান 2 মিনিট প্রদর্শনের পরে ইনশাআল্লাহ। আর এখানে যারা বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।